এসএসসি 25 বেচ আজ তোমাদের জন্যে সুন্দর একটা ক্লাস নিয়ে হাজির হয়েছি। তোমাদের আর পরীক্ষা কতদিন বাকি একটু বলো তো? এসএসসি পরীক্ষা শুরু হওয়ার আর কতদিন বাকি? আর আইসিটি পরীক্ষা শুরু হওয়ার কতদিন বাকি? তো একটু কমেন্টে জানাও। এবং তোমার প্রস্তুতির কি অবস্থা, মানে আইসিটি সাবটার আইসিটি ফুল সিলেবাস কমপ্লিট কিনা, পুরোপুরি সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট করছো? কোন সাবটারে এখনও তোমার গ্যাপ আছে সেটাকে আইডেন্টিফাই করতে পারছো? তোমাদের যে 5টা অধ্যায় সিলেবাস আছে ওই সিলেবাস থেকে 5টা অধ্যায়ের কোন চ্যাপ্টারগুলা তোমার গ্যাপ আছে, কোন চ্যাপ্টারের কোন টপিকটা গ্যাপ আছে এটা একটু বের করছো? সেগুলো একটু বের করে এখনকার যে সময়টা, এই যে এখন তোমার ঈদের একটা গ্যাপ আছে। গ্যাপ বলতে কি, তোমাদের যত গ্যাপ না, মানে হচ্ছে যে ঈদে তো একটু পড়াশোনা কম হয়। এই গ্যাপগুলোতে এই পরীক্ষা যেমন যখন বাংলা পরীক্ষা আসবে, ইংলিশ পরীক্ষা আসবে, তখন তো অন্য সাবজেক্ট পড়তে পারবে না। যে পরীক্ষা ওই সাবজেক্টের প্রিপারেশন নেবা। তাহলে আইসিটির যে প্রিপারেশনটা এটা তোমাকে এই আগামী 10 তারিখের মধ্যে শেষ করতে হবে। আগামী 10 থেকে 12 তারিখের মধ্যে তোমাকে আইসিটি সাবজেক্টটা ক্লোজ করে ফেলতে হবে। কারণ তোমার হচ্ছে যে যখন বাংলা পরীক্ষা আসবে, ইংলিশ পরীক্ষা আসবে, তখন হচ্ছে তোমাকে ওই সাবজেক্টগুলো পড়তে হবে। এখন আইসিটি সাবজেক্টে কোন চ্যাপ্টারের কোন টপিকে গ্যাপ আছে, কোন এমসিকিউগুলো তুমি কম পারো, সেগুলো দেখে সেটা যাচাই করো, সেটা বের করো। সেটা বের করে তারপর হচ্ছে তুমি ওইভাবে প্রিপারেশন নেওয়া শুরু করো। কিন্তু কথা হচ্ছে যে অনেকে আমরা বলি যে আমি পারি। পারি বলতে কি, তুমি এটা তোমাকে যাচাই করতে হবে। তোমাকে পারতে পারি এই জিনিসটা যাচাই করতে হবে কীভাবে, সেটা তোমাকে বিভিন্ন জায়গায় তুমি টেস্ট দিয়ে, আর টেস্ট পেপারে টেস্ট পরীক্ষা দিয়ে, বা বিভিন্ন বই এমসিকিউ নিজে সলভ করে ওইখানে গিয়ে দেখতে হবে, যাচাই করে দেখতে হবে যে তুমি আসলে এমসিকিউ সলভ করতে পারতেছো কিনা, সিকিউ সলভ করতে পারতেছো কিনা। যদি পারো তাহলে বুঝবে যে আমি এই টপিকটা পারি বা এই সাবজেক্টটা আমি পারি। আর যদি দেখো যে এমসিকিউ কমপ্লিট করতে সলভ করতে পারতেছো না, সৃজনশীল প্রশ্ন ধরতে পারতেছো না, তার মানে ওই সাবটার তোমার গ্যাপ আছে, দুর্বলতা আছে, সেই গ্যাপটা ফিল আপ করো। আজকে আমরা হাজির হয়েছি পুরো বইয়ের সম্পূর্ণ সিলেবাসের উপরে, পুরো আইসিটির 5টা অধ্যায় থেকে বাছাই করা 100টা এমসিকিউ নিয়ে। এই 100টা এমসিকিউ পড়লে, এই 100টা এমসিকিউ তুমি ভালো করে বুঝতে পারলে, আমি কথা দিচ্ছি তোমরা 25-এ 20+ নিতে পারবে ইনশাল্লাহ। ঠিক আছে, 25 নাম্বার এমসিকিউতে তুমি 20+ কনফার্ম করতে পারবে ইনশাল্লাহ। তবে এখানে এমন যে একদম হুবহু এটা আসবে এমন না, কিন্তু এটার মতো আসবে। যখন আমরা হচ্ছে যে তোমার নাম্বার সিস্টেম বা লজিক গেট এগুলো যখন সলভ করবো, এটার মতো আসবে। তখন এটা যদি সলভ করতে পারি ওইটাও সলভ করতে পারবে। ব্যাপারটা এমন, এটা কিন্তু এমন না যে তোমাকে এই 100টা এমসিকিউ মুখস্থ করে দিচ্ছি, এই 100টা এমসিকিউ পড়ে 25টা এমসিকিউ চলে আসবে, হুবহু অ্যান্সার দিয়ে আসবে, এমন না। 100টা এমসিকিউ বুঝাই দিব, এই 100টা এমসিকিউ বুঝলে তুমি 400 এমসিকিউ সলভ করতে পারবে এটা মতো করে। ঠিক আছে, তো আমাদের আজকে লাইভে যারা জয়েন হয়েছে অসংখ্য ধন্যবাদ। আর সবাই একটু লাইভটা শেয়ার করে দিবা। 25 বেচের পরীক্ষার্থীদের জন্য এটা অনেক হেল্পফুল একটা লাইভ হবে, হেল্পফুল একটা ক্লাস হবে। ক্লাসটা একটু বড় হবে, আমরা দ্রুত শেষ করার চেষ্টা করব। তবে তোমাদের যার যে সমস্যা সেটা কমেন্টের সাথে সাথে জানাবা। আমরা সবাইকে একটু বিভিন্ন জায়গায়, বিভিন্ন গ্রুপে, তোমার ফ্রেন্ড সার্কেলে, তোমাদের কলেজের গ্রুপে, তোমার তোমার নিজস্ব যে তোমাদের যে ফ্রেন্ড সার্কেলের গ্রুপগুলোতে এগুলো একটু লাইভটা শেয়ার করে দাও। ঠিক আছে, কারণ তোমার এমন না যে তুমি এমসিকিউতে 25-এ 25 পাইলা, আরেকজনে যদি এমসিকিউ 25-এ 25 পেয়ে যাবে, সে তুমি আগাই যাবে, ব্যাপারটা এমন না। এটা এখানে আমরা সবাই, এটা তো এডমিশন টেস্ট না যে এডমিশনে যে বেশি পাবে সে র্যাঙ্কিংয়ে আগে যাবে, এটা এমন না। এখানে হচ্ছে আমরা 25-এ যদি 20+ নিতে পারি তাহলে আমার আইসিডিতে A+ আমরা কনফার্ম করতে পারবো। আইসিডিতে যত বেশি A+ পাক কোনো সমস্যা নাই। তো আমরা ছড়াই দিতে কোনো সমস্যা নেই, যত বেশি পারি শেয়ার করে দিব, ভিডিওটা ছড়াই দিব। ওকে, তাহলে আমরা আজকে ক্লাস শুরু করি। তো এখানে বলছে যে আমরা এক ক্লাসেই 100টি এমসিকিউ শেষ করব। আমরা এক ক্লাসেই, আজকের একটা ক্লাসে 100টি এমসিকিউ শেষ করব 25-এ 25 ইনশাল্লাহ। আমাদের এটা আজকের এটা ওয়ান শট ক্লাস, মানে একটা ক্লাসে আমরা পুরো ব্যাপারটা সলভ করব। এখানে পুরো 5টা অধ্যায়, এমন না যে আমরা সিরিয়ালি শেষ করব, প্রথম অধ্যায় শেষ করে দ্বিতীয় অধ্যায়, তারপর তৃতীয় অধ্যায়, এমন না।
এটা হচ্ছে আমরা আমরা হচ্ছে যে কোনো অধ্যায় চলে আসবে, হুটার চলে আসবে। প্রথম অধ্যায়ের পরে ফিফথ আসতে পারে, ফিফথের মার্ক পরে থার্ড আসতে পারে, দেখি তুমি কতটুকু ক্যাচ করতে পারো। আগে প্রথম হচ্ছে যে আমি উত্তরটা দেখাবো, তুমি উত্তরটা বলবা, তারপর আমি এটাকে বুঝাবো আর কি। প্রথম যে প্রশ্নটা, এই প্রশ্নটার উত্তরটা বলে ফেলো, সাথে সাথে উত্তরটা বলে ফেলো। আমরা আশা করি যারা 25 বেসের পরীক্ষার্থী, যারা এবারে পরীক্ষার্থী, তো এটা শুধু 25 বেস না, 26 বেসে তারাও এই আজকে ক্লাসটা করতে পারবে। কারণ 26 বেসের পরীক্ষার্থীদেরও সেম, তোমরা হচ্ছে যে যারা শেষ করছো আইসিটি, তারাও এগুলো সলভ করতে পারবা, বা হাফ সিলেবাস শেষ করলেও সলভ করতে পারবে এগুলো। তো এখন কথা হচ্ছে যে যারা 25 বেসের পরীক্ষার্থী হোক, 26 বেসের পরীক্ষার্থী হোক, যারা আমাদের লাইভে জয়েন আছে, তোমরা একটু ভিডিওটা দেখতেছো, তারা একটু কমেন্ট করে বলো তো এটার উত্তরটা কী হবে। কারণ এটা একটা সহজ এমসিকিউ, এটা আমরা সবাই পারি। এটা এই এমসিকিউটা কোন চ্যাপ্টার থেকে আসছে এটা একটু বলে ফেলো সাথে সাথে। কারণ হচ্ছে যে একটা এমসিকিউ প্রশ্ন পড়ে তোমাকে বুঝতে হবে যে এটা কোন চ্যাপ্টারের এমসিকিউ আসছে, সাথে সাথে এমসিকিউ পড়ে বুঝতে হবে এটা কোন চ্যাপ্টারের এমসিকিউটা আসছে। তাহলে এটা কোন চ্যাপ্টারের এমসিকিউ এবং উত্তর কী হবে। অ্যাকচুয়েটর ব্যবহার করা হয় কোন ক্ষেত্রে, অ্যাকচুয়েটর ব্যবহার করা হয় কোন ক্ষেত্রে, এটা কি প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায়, কোন চ্যাপ্টারের এমসিকিউ এটা। এটা হচ্ছে যে প্রথম অধ্যায়ের এমসিকিউ এটা। ওকে, এখন কারণ হচ্ছে যে এখানে অপশনগুলো, যে অপশনগুলো আছে, বায়ো ইনফরমেটিক্স, ভার্চুয়ালিটি, বায়োমেট্রিক্স, রোবোটিক্স, যে অপশনগুলো আছে, অপশনগুলো প্রথম অধ্যায়ের টপিক। ওকে, এখন এখানে বলছে যে অ্যাকচুয়েটর ব্যবহার করা হয় কোন ক্ষেত্রে। এই অধ্যায়, প্রথম অধ্যায়ের ক্ষেত্রে এই প্রশ্নগুলো বেশি আসে। তোমাকে একটা শব্দ দিবে, দিয়ে বলবে যে এই শব্দটা কোন টপিকের। তোমাকে এই প্রথম অধ্যায়ে যে বিভিন্ন টপিক আছে, টপিকের মধ্যে বিভিন্ন শব্দ আছে, বিভিন্ন কঠিন কঠিন কিছু শব্দ ব্যবহার করছে, আনকমন অপরিচিত কিছু শব্দ ব্যবহার করছে, শব্দগুলোতে আসে, এসে বলে যে এটা কোন টপিকের প্রশ্ন শব্দটা। এরকমভাবে তোমাকে পরীক্ষায় তোমার হচ্ছে যে এই এমসিকিউটা বেশি আসে। যেমন সিমুলেশন আসে, বলে যে সিমুলেশন কোন প্রযুক্তির, তারপরে যে তোমার অ্যাকচুয়েটর কোন প্রযুক্তিতে ব্যবহার করা হয়, ঠিক আছে। তারপর এরকমভাবে বিভিন্ন শব্দ দিয়ে বলে আর কি। তাহলে এই অ্যাকচুয়েটর এটা কোন টপিকে পড়ছি আমরা বলো তো। এটা হচ্ছে রোবোটিক্স, ঠিক আছে। অ্যাকচুয়েটর এটা রোবোটিক্স, এটা বোঝানোর মতো কিছু নেই, এটা জাস্ট মুখস্থ। তবে জাস্ট এটা মনে রাখবা যে এই শব্দটা অ্যাকচুয়েটর যে শব্দটা আছে, এটা রোবটের মধ্যে ব্যবহার করা হয় মুভমেন্ট করার জন্য। রোবট যে মুভমেন্ট করে, ওই মুভমেন্ট করার জন্য যে মোটরগুলো ব্যবহার করে, এগুলোকে অ্যাকচুয়েটর বলা হয়। এই অ্যাকচুয়েটর ব্যবহার করা হয় রোবোটিক্স বা রোবটের মধ্যে, ঠিক আছে। এরকমভাবে প্রথম অধ্যায়ে কিছু শব্দ আছে, এই শব্দগুলো পরীক্ষা তোমার আসবে। যেমন বলবে যে ডিপ লার্নিং কোন টপিকের, বলবে যে সিমুলেশন কোন টপিকের, ঠিক আছে। তারপরে হচ্ছে যে বলবে যে হ্যান্ড জিওমেট্রি কোন টপিকের, ঠিক আছে। এরকমভাবে তোমার প্রশ্ন আসে। ডিএনএ কোন কোন টপিকে আলোচনা করা হয়, ডিএনএ কোথায় কোথায় ব্যবহার করা হয়, ডিএনএ বায়োমেট্রিক্সে ব্যবহার করা হয়, জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করা হয়। তো এটা তোমার বহুপদী এমসিকিউতে আসবে। ওকে, 1 ন্যানোভাগের 1 ভাগ সমান কত। 1 ন্যানোভাগ বা 1 ন্যানোমিটার, 1 ন্যানোমিটার আমরা জানি, এটা আমাদের সবাই জানি। এটা 1 ন্যানোমিটার সমান 10⁻৯ মিটার। এটাও প্রথম অধ্যায় থেকে আসছে, প্রথম অধ্যায় ন্যানো টেকনোলজি টপিক থেকে আসছে এটা। তো 1 ন্যানোমিটার সমান 10⁻৯ মিটার। তো এটা যদি আমরা হিসাব করি, তাহলে এখানে 9টা জিরো হবে, যেহেতু ভাগ আছে, 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা জিরো আছে। এটা যদি আমরা একক দশকে পড়ি, একক দশক শতক সহস্র অযুত লক্ষ নিযুত কোটি, তাহলে এখানে গিয়ে দাঁড়াচ্ছে এটা হচ্ছে 100 কোটি। তাহলে এখানে গিয়ে কোটি পড়ছে, মানে এটা 100 কোটি। তাহলে 100 কোটি ভাগের 1 ভাগ, এটা হচ্ছে 1 ন্যানোমিটার। কিন্তু পরীক্ষা আরেকটা প্রশ্ন আসে 10 ন্যানোমিটার। এটা যদি পরিবর্তন করে দেয় 10 ন্যানোমিটার কত, তো 10 ন্যানোমিটার হচ্ছে তোমার 10⁻8 হবে। 10 ন্যানোমিটার হচ্ছে 10⁻8 হবে। কারণ 1 ন্যানোমিটার যদি 10⁻9 হয়, তার 10 ন্যানোমিটার হবে 10⁻8, কারণ এখানে একটা জিরো কম হবে, ঠিক আছে। এখানে যেহেতু একটা 10 ন্যানোমিটার ইন্টু 10 হবে, ইন্টু 10 হলে একটা জিরো কাটা যাবে, তাহলে এখানে জিরো কমে যাবে একটা, 8টা হবে 10⁻8 মিটার। এটা হচ্ছে 10 ন্যানোমিটারের ক্ষেত্রে। তার মানে আমরা দুইটা এমসিকিউ এখানে শিখলাম, একটা হচ্ছে 1 ন্যানোমিটার কত, 10 ন্যানোমিটার কত, ঠিক আছে। ওকে, এটা কীভাবে বের করবো, এটা মুখস্থ করার কিছু নাই। 1 ন্যানোমিটার সময় এটা মনে রাখবো 10⁻9। তাহলে এটা যদি এটাকে এভাবে ভাগ করি, তাহলে এটা 100 কোটি ভাগের 1 ভাগ আসে। ওকে, নেক্সট যে এমসিকিউটা, এটা কোন অধ্যায়ের প্রশ্নটা একটু দেখো। রেডিও ও টেলিভিশন সম্প্রচার কোন ধরনের, ঠিক আছে। এটা আমাদের দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন, এটা দ্বিতীয় অধ্যায় থেকে আসছে।
তোমাকে প্রত্যেকটা এমসিকিউ দেখার সাথে সাথে তোমার যদি মাথায় আসে যেটা কোন চ্যাপ্টার এমসিকিউ, তাহলে বুঝতে পারবে যে না তোমার প্রিপারেশনটা মোটামুটি ভালোর দিকে আছে। ঠিক আছে, যদি তুমি এমসিকিউ প্রশ্ন পড়ে যদি বুঝতে পারো না পারো এটা কোন চ্যাপ্টারের এমসিকিউ, কোন চ্যাপ্টার থেকে আসছে, কোন টপিক থেকে আসছে, এটা আগে ধরতে হবে তোমাকে। যেমন এটা আসছে তোমার দ্বিতীয় অধ্যায় যে মোড আছে, সিমপ্লেক্স মোড, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স, ইউনিকাস্ট, ব্রডকাস্ট, মাল্টিকাস্ট, ওখানে যে 6টা মোড আছে ওই 6টা মোড থেকে এই প্রশ্নটা, এই এমসিকিউটা আসছে। বলছে যে রেডিও এবং টেলিভিশন সম্প্রচার, এই শব্দটা যখন আমরা দেখি সম্প্রচার ইংলিশ কি? সম্প্রচার ইংলিশ হচ্ছে ব্রডকাস্টিং, ব্রডকাস্ট করা, এটা ইংলিশ শব্দ হচ্ছে এটা ব্রডকাস্টিং। ঠিক আছে, তার মানে কি ব্রডকাস্ট করা, তাহলে ব্রডকাস্ট আছে, ব্রডকাস্ট এখানে আছে ব্রডকাস্ট একটাই আছে, তাহলে এটা উত্তর একটাই ব্রডকাস্ট। এভাবে বের করছি। কিন্তু এটা যদি আমরা বুঝতে চাই, আমরা শর্টকাটে বের করছি কিভাবে। সম্প্রচার মানে হচ্ছে ব্রডকাস্ট করা, সম্প্রচার করা, তার ব্রডকাস্ট মানে এখানে ব্রডকাস্ট আছে, তার মানে এটা যেহেতু এখানে আর কোথাও ব্রডকাস্ট নাই, তাহলে এটাই উত্তর। এভাবে বের করছি। কিন্তু যদি আমরা বুঝতে চাই, বুঝে দেখি, তখন সেটা হচ্ছে রেডিও ও টেলিভিশন সম্প্রচার কোন ধরনের। তো এখানে রেডিও এবং টেলিভিশন শুধু একদিকে যায়, শুধু যেহেতু একদিকে যায় সেটা হচ্ছে সিমপ্লেক্স। আমরা জানি মোট 2টা ভাগে বিভক্ত, একটা হচ্ছে যে ডেটা চলাচলের দিক, আরটা হচ্ছে যে প্রাপকের সংখ্যা। যেহেতু এটা দিক দিয়ে রেডিও এবং টেলিভিশন শুধু একদিকে যায়, তারা দুইটাই মোটামুটি সেম কনসেপ্টের একদিকে যায়, তার মানে সেটা সিমপ্লেক্স মোড। কিন্তু সেটা যদি ব্রড সম্প্রচার করে, তার মানে রেডিও এবং টেলিভিশন তারা সম্প্রচার করে সবার জন্য উন্মুক্ত, তাই এটা হচ্ছে ব্রডকাস্ট মোড। ওই কনসেপ্টে এটা সিমপ্লেক্স আর ব্রডকাস্ট। ওকে, এখন আমরা আসি, এটা পড়লাম। ওকে, এখানে আসি আমরা, এটা হচ্ছে যে লজিক সার্কিটের আউটপুট কত হবে। তাহলে আমরা এটা 3.2 থেকে আসছে, লজিক গেট থেকে। আমরা ফার্স্টে এটা বের করি। এটা হচ্ছে তোমার কি হবে, এ প্লাস বি হোল নট, যেহেতু এ ঢুকছে বি ঢুকছে, গেট বাঁকা আছে, আমরা জানি বাঁকা থাকলে প্লাস হয়, গোল্লা আছে, এই গোলাটার জন্য নট হবে, তাই তো, এ প্লাস বি হোল নট। ওকে, তাহলে এখান দিয়ে যখন এটা বের হবে তখন এটা হবে এ প্লাস বি, এখানে এটা তো নট হিসেবে কাজ করছে, এটা পুরোটা নট গেট, কারণ এখানে একটা ইনপুট ঢুকছে, এখানে যা ঢুকছে এখানে তার মানে এটা হচ্ছে নট গেট, এটা হচ্ছে নট গেট। তাহলে এ প্লাস বি এটা যখন ঢুকবে তখন এটা ঢুকছে পুরোটা, আবার নট করার কারণে এটা ডাবল নট হয়ে যাবে। আর যদি আমরা এটাকে সরল করি তাহলে এটা দাঁড়াবে এ প্লাস বি। ঠিক আছে, এ প্লাস বি। ওকে, তাহলে এখন লজিক সার্কিট আউটপুট কত হবে, তার মানে এটা হবে এ প্লাস বি। ঠিক আছে, এই জায়গায় অনেকে গিয়ে আটকায়, এই চিত্রগুলো দেখলে অনেকে মিলাতে পারে না যে এখানে দুইটা দাগ আমরা কখন ব্যবহার করি, যখন নট গেটের ক্ষেত্রে হয়। নট গেটে তো একটা ইনপুট হয়, কিন্তু আমাকে যখন এই চিত্রের মাধ্যমে নট গেট বানাতে বলে তখন আমাকে 2টা ইনপুট দিতে হয়। তো 2টা ইনপুট দেওয়ার জন্য আমরা এখানে সেম ইনপুট দিয়ে দিচ্ছি, আর সেম ইনপুট যখন দিয়ে দিব তখন সেটা নট গেট হিসাবে কাজ করবে, মানে 2টা ইনপুট সেম হিসাবে কাজ করবে আর কি। সার্কিটের আউটপুট এক হবে কখন? সার্কিটের আউটপুট ছিল এ প্লাস বি, তাহলে আমরা এখানে লিখে ফেলি সার্কিটের আউটপুট ছিল এফ সমান এ প্লাস বি। ওকে, তো এ প্লাস বি অর হবে কখন? ওয়ান হবে কখন? ওয়ান চাইছে, এটা অপশন ধরে করতে হবে, এটা হবে না কারণ এখানে 2টাই জিরো, যেহেতু প্লাস 0 প্লাস করলে 0 হয়, বা তার মানে বাকি থাকবে আর দুইটাই উত্তর হবে, কারণ এখানে তো সিঙ্গেল অপশন নাই। যদি প্রথমটা যদি না হয় তাহলে বাকি 2টা উত্তর, এটা কনফার্ম। ওকে, চলে আসলাম 6 নম্বর এমসিকিউতে। 2 এর পরিপূরক পদ্ধতিতে রেজিস্টারে সংরক্ষিত এত এর ডেসিমেল মান কত? এই প্রশ্নটা অনেকে আটকায় যায়, অনেকে এটা মিলাতে পারে না, এটা একটু কঠিন লাগে অনেকের কাছে। যখন 2 এর পরিপূরক বলে তখন অবশ্যই উত্তর মাইনাসে আসবে। 2 এর পরিপূরক যখন বলবে তখন আমরা এখানে গণে দেখবো, এখানে 8টা ডিজিট আছে, 1 2 3 4 5 6 7 8টা ডিজিট আছে। যখন 2 এর পরিপূরক বলবে তখন প্রথম ডিজিটটা ফিক্সড হয়ে যাবে, মাইনাসের জন্য 1, যেহেতু এটা চিহ্ন বিট, এটাকে আমরা চিহ্ন বিট বলে থাকি। ঠিক আছে, এটা চিহ্ন বিট, এটা রিজার্ভ হয়ে গেল। কিন্তু যখন 2 এর পরিপূরকে অঙ্কটা থাকে, সেই অঙ্কটা হচ্ছে যে সেই অঙ্কটা পরিপূরকে থাকে, কিন্তু আমরা যখন কোনো উত্তর দেখব বা আমরা যখন কাজ করব তখন তো সেটা আমরা কাজ করি কিসে? প্রকৃত মানে। সেই জন্য তার মানে আমাদের যে ইয়েটা আছে 1 1 2 3 4টা 1 3টা 0 1, এটা হচ্ছে আমাদের প্রশ্ন দেওয়া আছে সংখ্যাটা, এটা এখানে লিখলাম আর কি। এটাকে যদি আমরা, এটা আছে পরিপূরকে, এটা যদি আমরা প্রকৃত মানে নিতে চাই এটাকে উল্টাইতে হবে। তাহলে এটাকে যদি আমরা জাস্ট উল্টাই, এটা আছে 2 এর পরিপূরক, এটাকে যদি আমরা পরিপূরকে বের করি তাহলে প্রকৃত মান চলে আসবে। আমরা জানি এটাকে প্রথমে চিহ্ন বিট ঠিক রাখবো, এই যে প্রথমটা চিহ্ন বিট ঠিক রাখবো, মাইনাসের 1টা,
চিহ্ন বিট ঠিক রেখে বাকি সব উল্টাই ফেলো। 1 আছে 0, 1 আছে 0, 1 আছে 0, 0 আছে 1, 0 আছে 1, 0 আছে 1, 1 আছে 0। এটার সাথে এক যোগ করো, শুধু এটার সাথে এক যোগ করো। 1 1 1 1 0 0 3টা 0 1। ওকে, এই যে 1টা এটা কিসের 1 বলছিলাম? মাইনাসের 1। আর 4টা 1-এর ডেসিমেল কত দেখো ক্যালকুলেটরে, 4টা 1-এর ডেসিমেল হচ্ছে 15, উত্তর হচ্ছে -15। 4টা 1 বাইনারিতে আছে, যেহেতু বাইনারিতে আছে তাহলে 4টা 1-এর ডেসিমেলে যখন নিয়ে যাবা, 4টা 1-এর ডেসিমেল হচ্ছে 15 বা 15 বাইনারি মান হচ্ছে 111, 111 না 1011, মানে 1111, 1111 আর কি 15 বাইনারি মান। ঠিক আছে, তাহলে এখানে মাইনাস কেন? এই যে সামনে যেহেতু 1 আছে, 1-এর জন্য মাইনাস, আর শুধু এই মানটাকে মান হচ্ছে 15। ওকে, এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, এটা একটু বুঝছো কিনা সবাই একটু কনফার্ম করো এটা বুঝছি কিনা, কারণ এটা অনেক বেশি আসে পরীক্ষায়, এমসিকিউতে আসে, সিকিউতে কাজে লাগে এই জিনিসটা। যদি সংখ্যাটা পরিপূরকে থাকে তাহলে সেটাকে প্রকৃত মানে আনতে হবে। প্রকৃত মানে হচ্ছে কি, এটাকে আবার 2-এর পরিপূরক করে ফেলবা, এটাকে আবার 2-এর পরিপূরক করে ফেললে সেটা প্রকৃত মানে আসবে আর কি। ওকে, তারপরে আসো। ওকে, এই প্রশ্ন হচ্ছে যে 2টি ইনপুটের মান 0 হলেও আউটপুট 1 হয় কোন গেটে? 2টি ইনপুটের মান 0 হলেও আউটপুট 1 হয়। ওকে, ফার্স্ট আমরা XOR দেখি, XOR A XOR B এটা দেখি। এটা হচ্ছে NOR A প্লাস B হোল নট, এটা হচ্ছে A XOR B হোল নট। ওকে, 2টি ইনপুটের মান যদি 0 দিই তাহলে XOR এর ক্ষেত্রে যদি 2টা সেম দাও, আমরা জানি XOR এর ক্ষেত্রে 2টা সেম থাকলে 0, তাহলে এটা না। 2টি ইনপুটের মান 0 হলো আউটপুটে XOR সূত্র কি? 2টা সেম হলে 0, ভিন্ন হলে 1, 2টা সেম থাকলে 0 হবে, তো এখানে 2টা 0 আছে তার মধ্যে 0 হবে, তাহলে এটা XOR না। তাহলে যেহেতু XOR না, বাকি 2টা কনফার্ম, কারণ এখানে তো অপশন নাই, আর অপশন তো সবগুলো ডাবল অপশন, তাহলে 1 যদি বাদ যায় তাহলে উত্তর 2 3। অথবা যদি চেক করতে চাই, আমরা চেক করে দেখাই, তুমি যদি পরীক্ষা এভাবে চেক করবা, পরীক্ষা একটু কনফার্ম করে নিবা। 2টি ইনপুটে মান 0 বসাইছি, 0 নট 1 হয়ে যাবে, 0 0 প্লাস করলে 0, নট করলে 1, এটাকে 0 XOR 0 হোল নট। আমরা জানি 2টা সেম থাকলে 0, নট করলে 1, তাহলে উত্তর 2 আর 3। উত্তর তো তারা 1 চাইছে না, তো 1 চাইলেও তো 2 আর 3। বড়টা বুঝছে কিনা পরীক্ষালে কনফার্ম করে নিবে। এখন আমরা বুঝেছি যে না 1 নাম্বার যেহেতু না, 2 আর 3 তো ওকে, তাও একটু পরীক্ষা চেক করে কনফার্ম করে নিবে, কারণ পরীক্ষা আসবে 25টা এমসিকিউ। ঠিক আছে, 25 মিনিট, তোমার তো একটা এমসিকিউ 1 মিনিটের ভিতরে সলভ করতে পারলে হবে। ওকে, তাহলে আমরা নেক্সটে যাই। সি প্রোগ্রামে চলে গেছে। আচ্ছা, এখানে তোমাদের কিন্তু এলোমেলো দেখাচ্ছি সিকোয়েন্স, মানে প্রথম অধ্যায় শেষ করে দ্বিতীয় অধ্যায় এমন না, আবার মাঝখানে প্রথম অধ্যায় আসবে, আবার দ্বিতীয় অধ্যায় আসবে, আবার তৃতীয় অধ্যায় আসবে, মানে তোমাদেরকে মুভমেন্ট করাচ্ছি, তোমাদের ব্রেনটাকে একবার এক চ্যাপ্টার নিয়ে যাচ্ছি, কারণ তোমাদের এখন সব মুখস্থ থাকার কথা, সামনে যেহেতু পরীক্ষা 15 দিন পরে পরীক্ষা, সব কিছু মুখস্থ থাকার কথা। ওকে, তাহলে এখন আসো নিচের উদ্দীপকটি পরে নিচের প্রশ্নের উত্তর দাও। তোমরা উত্তরটা বলে ফেলো, খুব সহজ একটা প্রশ্ন, উত্তরটা বলে ফেলো। এটা প্রিন্টে পার্সেন্ট দিয়ে প্লাস প্লাস আই না, প্রথমে আয়ের মান কত? 0। দেখো 0 ভিতরে ঢুকে এটা কত হবে? 1 যোগ করবে, 1 যোগ করলে কত হবে? 1 হবে, তার মানে উত্তর 1 আসবে। এখানে আসবে, চেক করবে 1 কি 5 থেকে ছোট? ইয়েস হওয়ার পর সে আবার উপরে ঢুকে 1 যোগ করলে 2 হবে, 2 প্রিন্ট করবে, সাথে সাথে 1 বাড়াইয়ে সাথে সাথে প্রিন্ট করে ফেলবে, যেহেতু 1 লাইনে, তাহলে 1 বাড়ছে 2 প্রিন্ট করে ফেলবে, তারপর এখানে 2 চেক করবে, উপরে যাবে 3 প্রিন্ট করবে, আবার 3 প্রিন্ট করে চেক করে ইয়েস হবে, উপরে যাবে 4 প্রিন্ট করবে, 4 প্রিন্ট করে যখন ইয়েস হবে উপরে যাবে 5 প্রিন্ট করবে, 5 প্রিন্ট করার পরে 5 প্রিন্ট করবে, করার পরে নিচে এসে 5 কি 5 থেকে ছোট না, তাহলে সে আর উপরে যাবে না, শেষ। তাহলে 1 2 3 4 5, ঠিক আছে। অনেকে কিন্তু পরীক্ষা এটা দিয়ে আসবে, 1 2 3 4 এটা দিয়ে আসবে পরীক্ষা, কিন্তু অনেকে 1 2 3 4 দিয়ে আসতে পারে, এই কারণে যে বলবে যে এখানে তো 5-এর সমান হয় নাই, ইকুয়াল দেয় নাই, যেমন এটা বলবে যে এটা তো দেয় নাই, ইকুয়াল দিলে না বলবো যে 5 আসবে না, এখানে তো আগে প্রিন্ট করছে, ডুয়েল না এটা, ডুয়েলে তুমি দেখো আগে তো প্রিন্ট করে ফেলছে, এই যে 1, তারপর 2, তারপর 3, তারপর 4, 4 যখন 4 কি 5 থেকে ছোট? ইয়েস, উপরে কি 5 প্রিন্ট করছে, 5 প্রিন্ট করে নিচে এসে দেখা যায় 5 5 থেকে ছোট না, এই আর কি, এই জন্য উত্তর হবে 1 2 3 4 5। ওকে, আবার প্রথম অধ্যায়ে চলে আসছি, বা তোমরা তো বুঝছো যেহেতু রোবোটিক্স, কাই সার্জারি এগুলো আছে। টেলিপ্রেজেন্স এই শব্দটা কোন টপিকে আছে বলো? টেলিপ্রেজেন্স, বলছিলাম যে প্রথম অধ্যায়ে এই প্রশ্নগুলো বেশি আসে, একটা শব্দ দিবে, নতুন নতুন কঠিন কিছু শব্দ দিবে, দিয়ে বলবে যে এটা কোন টপিকের। টেলিপ্রেজেন্স এটা কোথায় আছে? এটা কি রোবোটিক্সে আছে, নাকি ক্রায়ো সার্জারিতে আছে,
নাকি এ আই বাংলা লিখছে কনফিউজ করার জন্য? এ আই, VR, এ আই মানে কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা, VR মানে কি ভার্চুয়াল রিয়েলিটি। তাহলে এটা কোন টপিক থেকে আসছে বলো তো? টেলিপ্রেজেন্স শব্দটা কোন টপিক থেকে আসছে? এটা VR থেকে আসছে। এটা এই শব্দগুলো মুখস্থ করতে হবে। প্রথম অধ্যায়ে প্রত্যেকটা টপিকে কিছু কিছু শব্দ আছে এটার সাথে এটা রিলেটেড। টেলিপ্রেজেন্স শব্দটা VR, এটা মুখস্থ করতে হবে, এটা বোঝানোর মতো কিছু নাই এখানে। তারপরে যাচ্ছে নেক্সট, সি ভাষা ডেটা গ্রহণের কমান্ড কোনটি? আমরা সহজ সবাই পারছি। ডেটা গ্রহণ, প্রধান না, এটা হচ্ছে গ্রহণ আর এটা হচ্ছে প্রধান, ঠিক আছে? তো ডেটা গ্রহণ করা মানে কি ইনপুট নেওয়া, স্ক্যানএফ। আর প্রধানের জন্য যদি প্রধান তাহলে আমরা কি দিতাম? প্রিন্টএফ। প্রধান বললি, গ্রহণের জন্য স্ক্যানএফ, প্রধানের জন্য প্রিন্টএফ। নিচের উদ্দীপকটি পড়ে 11 এবং 12 নং প্রশ্নের উত্তর দাও। এখানে প্রশ্নটা পড়ো কি বলছে। এখানে একটা ইনপুট নিছে, নিয়ে তারপর এসকিউআরটি মানে রুট ওভার করছে, কইরা তারপর এটা প্রিন্ট করছে, এম এর মানটা প্রিন্ট করছে, তাই তো? আচ্ছা, এখানে পার্সেন্টেজ দুইটা আছে, এটা টাইপিং মিস্টেক, এটা হবে না একটা পার্সেন্টই। আচ্ছা, এখন বলছে যে প্রোগ্রামটির জন্য আবশ্যকীয় হেডার ফাইল। আচ্ছা, এখানে বলছে যে তোমার এই সি প্রোগ্রামে কাজ করার জন্য কি কি লাইব্রেরি বা কি লাইব্রেরি লাগবে, কি লাইব্রেরি ইউজ করতে হবে এখানে। তো আমরা তো জানি এখানে কি ফাংশন ইউজ হয়েছে। তো আগে অপশন দেখে ফেলো। এসটিডিও তো লাগবেই। কেন এসটিডিও লাগবে? মেইন আছে, স্ক্যানএফ আছে, প্রিন্টএফ আছে, এই তিনটা আছে তোমার এসটিডিও থেকে, এই তিনটা আসছে এসটিডিও থেকে, তাহলে এটা লাগবে। আর এটা হচ্ছে এসকিউআরটি, এটা আসছে তোমার ম্যাথ থেকে, ম্যাথ লাগবে, কোনিও লাগবে না। কোনির ভিতরে কি থাকে? কোনি ডট এইচ এর মধ্যে গেট সিএস থাকে, এই ফাংশনটা গেট সিএস, এটা যদি ইউজ করো তখন তোমার কোনিও লাগবে। অথবা CLRSCR, ক্লিয়ার স্ক্রিন, এই দুইটার মধ্যে দুইটা যদি ইউজ করো তখন কোনি ডট এইচ লাগবে। এই দুইটার মধ্যে কোনো একটা ইউজ করুন। এখন আমরা এখানে কোনোটা ইউজ করি নাই, আমরা এখানে নাই। এখানে এসকিউআরটির জন্য ম্যাথ লাগবে, আর এই তিনটার জন্য এসটিডিও লাগবে। তাহলে উত্তর হবে 1 আর 3, 1 আর 3। ওকে, নেক্সট স্লাইডে যাচ্ছি। এখন আমি যে এই যে দেখো এই স্লাইডে যে প্রশ্নটা, এরকম প্রশ্নটা পরীক্ষা এরকম আসবে, মানে একদম এইটাই দিয়ে দিবে এমন না, এরকম আসবে প্রশ্নটা। কি ক্যাটাগরি কেমন? ক্যাটাগরি হচ্ছে যে তোমাকে একটা সি প্রোগ্রাম দিবে, দিয়ে বলবে যে এই সি প্রোগ্রামের জন্য কি লাইব্রেরি ইউজ করতে হবে, কি হেডার ফাইল ইউজ করতে হবে। তাহলে তুমি এখানে দেখবে যে এখানে কি ফাংশন আছে, ঠিক আছে? আমাদের একটা ফাংশনের তালিকা আছে, লাইব্রেরি আছে, লাইব্রেরি 4টা, এসটিডিও ডট এইচ, কোনিও ডট এইচ, ম্যাথ ডট এইচ, স্ট্রিং ডট এইচ। প্রত্যেকটা লাইব্রেরির ভিতরে কিছু ফাংশন থাকে। তোমাকে সি প্রোগ্রামের যে ফাংশনটা ইউজ করবা সেটা যে লাইব্রেরির ভিতরে আছে, লাইব্রেরির নামটা কি উপরে লিখা লাগে, হ্যাশ ইনক্লুড লিখে, ঠিক আছে না ব্যাপারটা? তাহলে এখানে তোমাকে পরীক্ষা যদি এরকম আসতে পারে যে এরকম একটা সি প্রোগ্রাম দিয়ে বলবে যে এখানে কি হেডার ফাইল বা কি লাইব্রেরি লাগবে আর কি। ওকে, এম চলকের জন্য মেমোরিতে কত বাইট জায়গা প্রয়োজন? এম চলকের জন্য মেমোরিতে কত বাইট জায়গা প্রয়োজন? এম যে চলকটা ইউজ করছে এখানে, এম যে চলকটা ইউজ করছে, এটা এই লাইনে ইউজ করছে, এটার নাম দিছে, এটা হচ্ছে ইন্টেজার, আইএনটি। আর আমরা জানি একটা ইন্টেজার 4 বাইট জায়গা নেই। কত বাইট বলছে এখানে, কিন্তু বিটও বলতে পারে আবার পরীক্ষা, খেয়াল রাখতে হবে। যদি একটা ইন্টেজার 4 বাইট জায়গা নেয়, একটা ইন্টেজার 4 বাইট জায়গা নেয়, 4 বাইট মানে 32 বিট জায়গা নেই, 4টা 32 বিট, তাহলে উত্তর হবে 4, যেহেতু বাইট বলছে। যদি এটা বিট হতো তাহলে উত্তর হয়ে যাবে 32। সেম প্রশ্নটাই যদি প্রশ্ন বলে এম চলকের জন্য মেমোরিতে কত বিট প্রয়োজন, তখন উত্তর দিবা 32। আর যদি কত বাইট, তখন হবে 4। বিট আর বাইটের পার্থক্য কত? 8, ঠিক আছে? ওকে, ক্লিয়ার? সব বুঝতেছো? একটু কমেন্ট জানাও, একটু বলো, কমেন্টে বলো কোনো কিছু ক্লিয়ার, কোনো কিছু কনফিউশন থাকলে বলো, সাথে সাথে এটা সলভ করে দিব। আর হচ্ছে যে তোমরা উত্তরটা আগে বের করা ট্রাই করো। তাহলে উদ্দীপকটি পড়ো এবং 13 ও 14 নং প্রশ্ন উত্তর দাও। দেখো 13 নম্বর এবং 14 নম্বর প্রশ্নটা দেখো, এই একটা উদ্দীপক থেকে আসছে। উদ্দীপকটা একটু খেয়াল করো। এখানে এটা এখানে পুরা সি প্রোগ্রামে দেখো, এখানে একটা ফর লুপ ইউজ করছে, ফর লুপের ভিতরে হে প্রিন্ট করছে। মনে রাখবো সবসময় ফর লুপের পরে যে লাইনটা আছে, এই লাইনটাই ফর লুপের ভিতরে, আর কোনো লাইন নেই। তারপরে এই একটা লাইন, যেহেতু ফর লুপের পরপর যে লাইনটা, এটাই ফর লুপের ভিতরের লাইন, আর বাকি কোনো কিছু ফর লুপের সাথে না। কারণ এটা একটু কিন্তু ফর লুপটা, কথা বুঝছো কি না? ওকে, ফর লুপের শুধুমাত্র সে সামনে একটা লাইনকে নেয় আর কি। যখন বেশি লাইন থাকে তখন আমরা এইভাবে ফর লুপের ক্ষেত্রে আমরা এইভাবে একটা ব্র্যাকেট দিয়ে কাজ করি আর কি। বেশি লাইন থাকলে, একাধিক লাইন থাকলে এইভাবে লিখি আর কি, ঠিক আছে? ওকে, তো এখন কথা হচ্ছে যে প্রোগ্রামের আউটপুট কত আসবে। জাস্ট প্রিন্ট করবে, তাহলে 1 প্রিন্ট করবে, তারপরে 1 এর পরে প্লাস প্লাস মানে 1 যোগ 2 যাবে। ফর লুপ কীভাবে করে এটা জানো তো না?
ফর লুপ প্রথমে এখানে আসে, তারপরে এখানে যা, এখান থেকে সে ভিতরে ঢুকে, এখান থেকে সে আবার এখানে যা, এখান থেকে আবার এখানে আসে, এইভাবে কিন্তু ফর লুপ ঘুরতে থাকে। ঠিক আছে, এই সিকোয়েন্সে সিরিয়ালে ঘুরে আর কি। প্রথমে i সমান 1-এ আসবে, তারপরে চেক করবে 1 কি 5 থেকে ছোটো কিনা, তারপর প্রিন্ট করবে, আবার উপরে যাবে, যাইয়া আবার ঘুরবে, এইভাবে কিন্তু ফর লুপটা ঘুরে আর কি। ওকে, তাহলে তোমাদের উত্তরটা বলো, ও কমেন্টে উত্তরটা বলো, উত্তরটা কি আসবে। প্রথমে 1 প্রিন্ট করতেছে, তারপর 2 হয়ে 2 প্রিন্ট করবে, তারপর 3 প্রিন্ট করবে, 4 প্রিন্ট করবে, যেহেতু 5 ইকুয়াল আছে 500 প্রিন্ট করবে। উত্তর হবে 1 2 3 4 5। ঠিক আছে, তো ব্যাপারটা বুঝছি এটা না, তোমাদের শুধুমাত্র এটা যে কোনো ধরনের আসতে পারে, যেমন এখানে i প্লাস প্লাস মানে 1 যোগ করে, যদি পরীক্ষা আসে 2 যোগ করে হয়, পরীক্ষা 5 জায়গায় 10 দেয়, যে কোনো কিছু আসলে পারবা কিনা, যে ফল লুপটা হালকা চেঞ্জ করে দিবে, 5 জায়গায় 10 দিবে, প্লাস 5 জায়গায় চেঞ্জ করে দিবে, বা শর্তটা চেঞ্জ করে দিবে, শুরুটা চেঞ্জ করে দিতে পারে, যে কোনো কিছু চেঞ্জ করে এরকম প্রশ্ন আসবে পরীক্ষায়। ঠিক এটাই আসবে উত্তর, 1 2 3 4 5 মুখস্থ হয়ে যাবে এরকম না, ব্যাপারটা ক্লিয়ার। তাহলে এই ব্যাপারটা আমরা বুঝছি। নেক্সটে যাই। নেক্সটে বলছে যে সেম উদ্দীপক থেকে বলছে উদ্দীপকের কন্ডিশনের মানে শর্তের কোন রূপে পরিবর্তন করলে উত্তর 1 2 4 8 আসবে, এটা আনতে হবে। এটা আনতে হবে, শর্ত চেঞ্জ করতে পারবা। তাহলে আগে অপশন ধরে কাজ করতে হবে, এটা অপশন ধরে কাজ করতে হবে। ক নাম্বারটা অ্যাপ্লাই করি, 1 আর 8, এখানে 1, এখানে যদি আমরা 8 ব্যবহার করি, তাহলে উত্তর আসবে 1 থেকে 8 পর্যন্ত আসবে। তাহলে তারা চাইছে 1 2 4 8, না, ওকে, এটা হবে না। 1 8 2 গুণ করে বাড়বে, এটা যদি 1 আর 8 এটা যদি 2 গুণ করে বাড়াই, তাহলে 1 হবে, 1-এর সাথে 2 গুণ করলে 2 1 এ 2, আবার 2 গুণ করলে 2 2 গুণে 4, আবার 2 গুণ করলে 4 2 গুণে 8। তারা তো এটাই চাইছে 1 2 4 8, সুতরাং এটা হবে। এইভাবে সবগুলো এখানে বোঝা যায়, যেমন এটা 2 গুণ করে বাড়ছে মানে তো প্রথমে 1 থেকে শুরু হয়েছে, 1-এর সাথে 2 গুণ করলে 2 2 2 গুণে 4 4 2 গুণে 8, 8-এ গিয়ে শেষ হয়ে যাবে, যেহেতু এটা শর্তটা 8 পর্যন্ত দেওয়া, তার মানে 8-এ গিয়ে শেষ হয়ে যাবে। আর ওইটা কিন্তু 1 করে বাড়ছে, তার মানে 1 থেকে 8 পর্যন্ত সবগুলো সংখ্যা আসবে, আর এটা 2 গুণ করে আসবে, আর এটা 2 বাড়াইয়ে আসবে। এটা 2 থেকে শুরু হয়েছে, 2 বাড়াইয়ে আসবে, এটা 0 থেকে শুরু হয়ে 2 বাড়াইয়ে আসবে। একটা হচ্ছে 2 গুণ, আর হচ্ছে 2 বাড়াইয়ে, 2 যোগ, পার্থক্য আছে কিন্তু। তার উত্তর খ, ব্যাপারটা ক্লিয়ার। ওকে, 12 8 এবং 12 16 যোগফল কত? 12 8 এবং 12 16 যোগফল কত? ঠিক আছে, 12 8 12 16 যোগফল কত, এটার জন্য উত্তরটা কিসে আছে, উত্তরটা যেহেতু ভিত্তিতে দেওয়া নাই, তাহলে এটা যে কোনো সংখ্যা হতে পারে, এটা আমরা চেক করতে হবে। এই কাজটা কিন্তু পুরোটা ক্যালকুলেটার করতে হবে, এই কাজটা পুরোপুরি তুমি সাইন্টিফিক ক্যালকুলেটার করতে হবে। তো সাইন্টিফিক ক্যালকুলেটার ইউজটা পারো তো সবাই, সাইন্টিফিক ক্যালকুলেটার কীভাবে কাজ করতে হয়। সায়েন্টিফিক ক্যালকুলেটরে তোমাকে এই সংখ্যাগুলোকে দুইটাকে সেম ভিত্তিতে নিতে হবে, নিয়ে তারপর যোগ করতে হবে। তো সায়েন্টিফিক ক্যালকুলেটর হাতে, একটা ক্যালকুলেটর হাতে নাও, নিয়ে করো, করে উত্তরটা বলো কোনটা হয়, উত্তরটা বের করে বলো কি আসে। প্রথমে এখানে যে সংখ্যাটা আছে দুইটাকে সেম ভিত্তিতে নিয়ে আসো, এটা অক্টালে আছে, তাহলে এটাকে অক্টাল নিয়ে আসো, এটা 12 8, এটা 12 16, তো এটাকে অক্টালে হেক্সাডেসিমেলে কনভার্ট করো, অথবা এটাকে অক্টালে কনভার্ট করো, নিয়ে দুইটাকে যোগ করে যোগফলটা যেটা আসবে সেটাকে এবার দেখো কোনটার সাথে মিলছে, যোগফলটাকে কনভার্ট করো ডেসিমেল বা অক্টাল বা হেক্সাডেসিমেলে কনভার্ট করো, করে দেখা যায় উত্তরটা। আচ্ছা, তো আমরা একটু দেখো যে এখানে 15 নম্বর যে এমসিকিউটা আছে, এখানে এমসিকিউতে 12 8 আর 12 16 যোগফল করতে বলছে, কিন্তু কথা হচ্ছে যে 12 8 12 16 যোগফল তো করা সম্ভব না, কারণ একটা আছে অক্টালে আর একটা আছে হেক্সাডেসিমেলে, যোগ করা যাবে না, দুইটাকে সেম ভিত্তিতে নিতে হবে, সেম এরিয়াতে নিতে হবে। যেহেতু এখানে উত্তরগুলো আছে, উত্তরগুলো কোন ভিত্তিতে দেওয়া আছে এটা কিন্তু দেওয়া নাই এখানে, যে কোনো ভিত্তি হতে পারে। তো আমরা একটু ক্যালকুলেটর হাতে নিই সবাই, ক্যালকুলেটর আমি তোমাকে দেখাচ্ছি, ক্যালকুলেটর কীভাবে রূপান্তর করে ক্যালকুলেটর যোগ করতে পারবা, একটা নিয়ম দেখে না, বাকিগুলো তোমরা নিজে নিজে করতে পারবা। মোডে যাবা, মোডে গিয়ে বেস যত আছে তত চাপ দিবা, বেস চলে আসছে, এদের লেখা আসছে দেখো ডেসিমেল, এখানে লেখা হ্যাক্স, হ্যাক্স হয়ে গেছে, বাইনারি ছিল বাইনারি হয়ে যাবে, অক্টাল চাপ দিলে অক্টাল হয়ে যাচ্ছে, ডেসিমেল চাপ দিলে ডেসিমেল হচ্ছে, যেটা চাপ দিবা সেই মোড হয়ে যাবে। দেখো 4টা মোড আছে তোমার ক্যালকুলেটারে, ডেসিমেল, হেক্সাডেসিমেল, বাইনারি, অক্টাল। তাহলে আমি যেটা করব, আমি হচ্ছে যে দুইটাকে ডেসিমেলে নিয়ে যাব। তাহলে এটা আছে অক্টাল, এটা আছে অক্টাল, অক্টাল যেটা আছে 12, এটা লিখে সমান চিহ্ন দিলাম, দেওয়ার পর এটাকে ডেসিমেলে যদি নিতে চাই কত আসে 10, এটা একটু মনে রাখবা বা খাতা লিখে রাখবা, এটার মান হচ্ছে 10। ওকে, এবার আসো আমরা হেক্সাডেসিমেলে যাই, হেক্সাডেসিমেলে 12 লিখে সমান চিহ্ন দিলাম, হেক্সে 12, ডেসিমেলে কত, হেক্সের 12, ডেসিমেলে 18, তাহলে 18 যোগ 12 কত আসে 30, না ওটা 10 আসছিল 28, ঠিক আছে। তো এর আগে কত ছিল, 10 আসছিল, এটা 10 আসছিল, এটা আসছে 18, তাহলে 10 যোগ 18 যোগফল কত হবে 28। বুঝছি, তার মানে এখানে ক্যালকুলেটর সব কিছু ক্যালকুলেটর করবে, ম্যানুয়ালি কোনো কাজ নাই।
আচ্ছা, নিচে সত্যক সারণীটা কোন গেট নির্দেশ করে দেখো, নিচে সত্যক সারণীটি কোন গেট নির্দেশ করে, এটা তোমাকে অপশন ধরে করতে হবে। প্রথমে দেখো এন গেট হয় কিনা, এটা সবচেয়ে ভালো উপায় হচ্ছে যে, সরি এটা তো অ্যান্সার না, সবচেয়ে ভালো উপায় হচ্ছে যে আমরা চেক করব এন গেট হয় কিনা, এন গেট হয় কিনা চেক করি। জিরোর সাথে ওয়ান যদি এন, এন মানে কি এ ডট বি, জিরোর সাথে ওয়ান ডট করলে তো কি আসে জিরো আসে, কিন্তু এখানে কি আছে ওয়ান, তাহলে এটা এন গেট না। অর্গেট চেক করি, জিরোর সাথে ওয়ান, অর্গেট মানে প্লাস এ প্লাস বি, জিরো আর ওয়ান প্লাস করলে ওয়ান, জিরো জিরো প্লাস করলে জিরো, ওয়ান জিরো প্লাস করলে ওয়ান, ওয়ান ওয়ান প্লাস করলে ওয়ান, সবগুলো মিলছে, তার মানে এটা অর্গেট। বুঝছি, এভাবে অপশন ধরে বের করতে হবে। নিচের কোনটি এফ এর সরলীকৃত মান, এফ এর সরলীকৃত মান করার জন্য বের করতে হবে। ফার্স্টে এটা করব, এটা হচ্ছে তোমার এ নট ডট বি, এটা হচ্ছে তোমার এ প্লাস এ নট বি, এটার সাথে এটা, এরকম কি কোনো অ্যান্সার আছে? না, কোনো অ্যান্সার নাই। তাহলে আমরা এটা সরল করতে হবে। আমাদের ইকুয়েশনটা আসছে এ প্লাস এ নট বি, এটা আসছে। তো এটাকে যদি আমরা সরল করতে যাই, সরল করার জন্যে এটা কমন যায় না, এটা একটা সূত্র আছে এ প্লাস বিসি, ওই সূত্রটা অ্যাপ্লাই করো। এখানে একটা যোগ দুইটা, এই সূত্রটা মনে রাখার টেকনিক বলছিলাম, একটা যোগ দুইটা, এই যে একটা যোগ দুইটা এ প্লাস বিসি, যে সিঙ্গেল আছে তাকে দুইজনের সাথে পাঠাই দাও। এখানে সিঙ্গেল আছে কি এ দুইজনের সাথে যোগ আকারে যাবে, এটা হচ্ছে যে মনে রাখার জন্য বলছি। এ প্লাস এ নট হচ্ছে ওয়ান, এটা হচ্ছে এ প্লাস বি, তাহলে উত্তর দ্বারা হচ্ছে এ প্লাস বি। এ প্লাস বি কোথায় আছে? এ প্লাস বি উত্তর নাই, নাই নাই নাই, উত্তর নাই কেন? আমাদের কোথাও কি ভুল হয়েছে? এটা তো এ নট ডট বি, ও এখানে হোল নট আছে, তো এটা তো এ নট বি, ঠিক আছে, যোগ করছি, যোগ করে গোল্লা আছে, গোল্লা আছে হোল নট, তাহলে হোল নট দিতে হবে। আচ্ছা, তাহলে আমরা এইভাবেও করা যায়। আমরা তাহলে যেহেতু হোল নোট দিচ্ছি, আমরা আরেকভাবে করি। হোল নোটটা ভেঙে ফেলো, এখন হোল নোটটা ভেঙে ফেলি। হোল নোটটা যদি ভেঙে ফেলো, দ্বিমার্গন উপপাদ্য অনুসারে এ নট ডট এটা এটা, এটা হবে এ নট ডট এ ডাবল নট প্লাস বি নট, এটা আসবে তোমার এ নট এ প্লাস বি নট, এটাকে গুণ করো এ নট এ প্লাস এ নট বি নট, ঠিক আছে। এ নট এ কি হয়, এ নট এ এটা তো জিরো হয়ে যাবে, বাকি থাকবে এটা এ নট বি নট, এ নট বি নট আছে, ইয়েস। দেখছো, ভুল হয়ে যেতে পারে, এই জন্য ভালোভাবে খেয়াল করে ইকুয়েশন বের করতে হবে। আচ্ছা, এরকম যদি প্রশ্ন, এরকম এরকম এত বড় প্রশ্নের উত্তর কিন্তু একটা এমসিকিউতে আসছে, ব্যাপারটা বুঝছো কিন্তু। কিন্তু এরকম একটা প্রশ্ন, সেম প্রশ্নটা তোমার সিকিউতে আসতে পারে, গরুর গতে বা ঘোড়ার গতে সেম প্রশ্নটা আসতে পারে, যে উদ্দীপকের এফ এর মান বের করে সমীকরণটি সরলীকরণ করো, এরকমভাবে 3 নম্বরের জন্য আসতে পারে। তাহলে তো ভালো, 1 নম্বরের জন্য আসলেও করতে হবে এমসিকিউতে, কিছু করার নাই। কিন্তু কথা হচ্ছে যদি এরকম আসে, তাহলে এগুলো একটু পরে অ্যান্সার করবো, আগে সবগুলো শর্ট কোশ্চেনগুলো অ্যান্সার করে ফেলবা, তারপরে এগুলো একটু অ্যান্সার করবা। এ ও বি এর মান কোন মানের জন্য আউটপুট এফ সমান 1 হবে? তাহলে আমরা প্রিভিয়াসে যাই, এ ও বি এর কোন মানের জন্য, এটা হচ্ছে এ নট বি নট, তাহলে এফ এর মানটা আসছিল এ নট বি নট, এটা আমরা প্রিভিয়াস এমসিকিউ থেকে পাইছি, এটা লিখে ফেললাম। কোন মানের জন্য উত্তর 1 আসবে? উত্তর 1 আনার জন্য তোমাকে এটা অ্যাপ্লাই করো, এটা যদি অ্যাপ্লাই করো, জিরোকে নট করলে 1, এটা জিরোকে নট করলে 1, দুইটাকে গুণ করলে 1, তাহলে ক উত্তর। ওকে, 6C12 ধারাটির পরবর্তী সংখ্যা কোনটি? ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আমরা এটাও ক্যালকুলেটর করতে পারবো। ধারাটির 3.1 থেকে আসছে, 3.1 সব এমসিকিউ তুমি ক্যালকুলেটর দিয়ে বের করে ফেলতে পারবা। তো বলছে যে এই ধারাটির পরবর্তী সংখ্যা কত, যেহেতু মাঝখানে সি আছে, তার মানে এটা হেক্সাডেসিমালের ধারা, ঠিক আছে। সি মানে হচ্ছে 12, ছয়ের সাথে সি বা 6 বাড়ছে, 6 6 12, 12-র সাথে সি মানে কত, 12-র সাথে 6 যোগ করলে 12 আসে কীভাবে, নাকি? আচ্ছা, এখন এটা আমরা একটু ক্যালকুলেটর দিয়ে চেক করি, ক্যালকুলেটর একটু চেক করি। ক্যালকুলেটরটা কোথায়? ক্যালকুলেটরটা হচ্ছে এখানে, আমরা একটু ক্যালকুলেটর দিয়ে চেক করি। ওকে, তাহলে এখানে প্রথমে দেখো যেভাবে বের করবে, এটা যেহেতু এটা হেক্সাডেসিমাল আছে, মোটটা হেক্সে নিয়ে যায়, হেক্সে নিয়ে আসলাম। আমরা দেখবো যে কত করে বাড়তেছে, তার মানে সি, এ দেখো সি আছে, সি মাইনাস 6 কত আসে? 6। ওকে, 12 মাইনাস সি, আমরা একটু চেক করি, 12 মাইনাস সি, 6 করে বাড়তেছে, তার মানে 12-র সাথে 6 যোগ করো। আমরা কিন্তু মোট হ্যাক্সে রাখছি, কারণ সবগুলো সংখ্যা যেহেতু হ্যাক্সে আছে, এখানে 12 যোগ 6 হ্যাক্সে রাখতে হবে মোট, 12 যোগ 6 তো 18, উত্তর 18 আছে, ঠিক আছে। 6 করে বাড়ছে, কীভাবে বুঝছি? আমরা এটা থেকে এটা বিয়োগ করছি, 6 বাড়ছে, এটা থেকে এটা বিয়োগ করছি, 6 বাড়ছে, মানে প্রত্যেকটা মানে ব্যবধান 6 করে বাড়তেছে, তার মানে এটার সাথে 6 যোগ করে দিয়েছি, 12-র সাথে ক্যালকুলেটর 6 যোগ করছি, উত্তর 18 আসছে আর কি, উত্তর 18, ঠিক আছে, ক্যালকুলেটর করে ফেলছি। আচ্ছা, এটার এক্সের মান কত? এটা ক্যালকুলেট করা যাবে না, কারণ এখানে পয়েন্ট আছে, পয়েন্টের রূপান্তর ক্যালকুলেট করা যায় না, ঠিক আছে। এবং এই এমসিকিউটা তোমরা বলো উত্তর কত হবে, তোমরা একটু ম্যানুয়ালি খাতায় করো, তো খাতায় করে বলো তো উত্তরটা কত আসে, দেখো তো একটু।
একটু বলো, কমেন্টে বলো কত আসে। এখানে তারা কিন্তু বলছে যে এক্স, এইটা 0.11, এটা 2-এ আছে, এটা 10-এ কত হবে। তো আমরা যখন এটা হচ্ছে যে বাইনারি থেকে ডেসিমেলে যাব, বাইনারি থেকে এটাকে ডেসিমেলে নিতে হবে, তাই তো, ডেসিমেলে নিতে হবে। তাহলে এখানে দশমিকের আগের অংশ কিছুই নেই, দশমিকের পরের অংশটাকে নিয়ে কাজ করতে হবে। তো ডেসিমেলে যাওয়ার সিস্টেম কি, বাইনারি থেকে ডেসিমেল, অক্টাল থেকে ডেসিমেল, হেক্সাডেসিমেল, ডেসিমেল, যে কোনো নাম্বার থেকে ডেসিমেলে যাওয়ার সিস্টেম কি, প্রত্যেকটা ডিজিটকে গুণ করতে হয়। তার মানে এখানে যেটা করতে হবে 1 × 2 প্লাস 1 × 2, এটা হচ্ছে তোমার -1, এটা হচ্ছে -2, সামনে কিন্তু কিছু নাই আর, ঠিক আছে। তার মানে সামনে কিন্তু পয়েন্টের আগে একটা জিরো, তার মানে পয়েন্টের আগে উত্তরটা জিরো, এটা আমরা কনফার্ম। পয়েন্টের পরটা বের করতেছি, এটা হচ্ছে 1/2 প্লাস 1/4, ঠিক আছে। এটা হচ্ছে 0.5, 0.5, আর এটা হচ্ছে তোমার 0.25 আসবে, 1/4, 0.25 আসবে। আমরা যদি একটু ক্যালকুলেটর দিয়ে চেক করি, দেখাই, ক্যালকুলেটর দিয়ে করে দেখাই। এটা তো ডেসিমেলের কাজ, বা মোড গিয়ে নর্মালে চলে যাব, একে মোডে গিয়ে একে দিব, 1/4 কত আসে, এসডি কত, 0.25, তাহলে 0.25 প্লাস 0.5 কত, 0.75 উত্তর, 0.75 উত্তর, ঠিক আছে। ওকে, এর সাথে এত যোগ করলে আউটপুট কত আসবে, যেহেতু যোগ করতে বলছে, আমরা আগে এটারকে কনভার্ট করি, হেক্সাডেসিমেলে কনভার্ট করে এটার সাথে এটা যোগ করে দিব, তাই তো। উত্তর তো সব হ্যাক্সে আছে, যেহেতু ABCD সব দেওয়া আছে, উত্তর সব হ্যাক্সে আছে। তাহলে আমরা এখানে যে বাইনারি সংখ্যাটা আছে, এটাকে আমরা হচ্ছে অক্টালে না হেক্সাডেসিমেলে কনভার্ট করি। আমরা বাইনারি থেকে হেক্সাডেসিমেলে যাওয়ার সিস্টেম হচ্ছে যে প্রত্যেকটা 4টা সংখ্যা করে নিতে হবে, 4টা সংখ্যা করে নিয়ে আমরা বের করতে হবে। তাহলে এখানে 4টা আছে, 1000 মানে 8, 001 মানে 1, 8.1, তাহলে A.A 8.1 এটা আসছে। এই দুইটাকে যোগ করতে বলছে, এটা আমরা হচ্ছে ক্যালকুলেটর দিয়ে করে ফেলবো একটু। A প্লাস 8.1 এটা কীভাবে আনবা, তাই তো, এটা কীভাবে আনবা একটু দেখো। এটা আনবা মোডে গিয়ে, বেসে গিয়ে, আমরা এখন হ্যাক্সে যাবো, যদি হ্যাক্সে যোগ করব AA প্লাস 81, তাহলে আস্তে আস্তে 12B, 12B মানে পয়েন্ট বরাবর পয়েন্ট নামবে, এদিকে বি, এদিকে 12.B, এই যে 12.B, দেখছো। এই ক্যালকুলেটর, যোগ তো ক্যালকুলেটর করে ফেলতে পারবা, শুধু রূপান্তরটা যেটা আছে, রূপান্তরটা ক্যালকুলেটর করা যায় না, যেহেতু এখানে তোমার মাঝখানে পয়েন্ট আছে, পয়েন্টের রূপান্তর ক্যালকুলেটর করা যায় না, সেটাকে ম্যানুয়ালি করতে হবে, কইরা তারপর যোগটা আমরা ক্যালকুলেটর করে ফেলছি। আচ্ছা, এখানে বলছে উদ্দীপকটি লক্ষ্য করে 22 নং প্রশ্ন উত্তর দাও, উক্ত বর্তনী আউটপুট কোন লজিক গেটকে নির্দেশ করে। তাহলে আমরা বের করি, এটা হচ্ছে তোমার A0, এটা হচ্ছে তোমার A0B, এটা হচ্ছে তোমার একটা ইনপুট গেছে যেহেতু, তাহলে এটা B0, একটা ইনপুট গেলে একটা নট হবে, তাহলে কিউ সমান দাঁড়াচ্ছে A0B, ওইটা ঢুকছে প্লাস নিচেরটা ঢুকছে B0 হোল নট, সেটাকে ভেঙে ফেলো, সরল করো, A0B হোল নট প্লাস হয়ে যাবে ডট ডাবল নট, এটা আবার বাংলা A0 প্লাস B0, এটা হচ্ছে শুধু বি, এটা হচ্ছে A প্লাস B0 ডট বি, গুণ করে দাও AB প্লাস B0 বি, এটা হয়ে যাবে 0, তার উত্তর থাকতে আছে আমাদের AB মানে অ্যান্ড গেট। বুঝছো কেমনে করছি দেখো তো, আগে ইকুয়েশন বের করছি, ইকুয়েশনটা বের করে সরল করছি, সরল করে যায় দেখি যে AB মানে অ্যান্ড গেট। ওকে, দুইটি ওয়েব পেজের মধ্যে চতুর্থ অধ্যায় অনেকক্ষণ পর চতুর্থ অধ্যায় আসছে। দুইটি ওয়েব পেজের মধ্যে সংযোগ স্থাপনের জন্য আমাদের কি ব্যবহার করতে হয়, দুইটি ওয়েব পেজের মধ্যে সংযোগের জন্য চাই আমরা কি বলি, লিঙ্ক করা মানে হাইপার লিঙ্ক করার জন্য কন্ট্যাক্ট, অ্যাঙ্কর ট্যাগের কাজ হচ্ছে একটা পেজের সাথে আরেকটা পেজকে সংযোগ স্থাপন করে। ফন্টের নাম পরিবর্তন করতে কোন অ্যাট্রিবিউট ব্যবহার করে, ফন্টের নাম পরিবর্তন করতে, ফন্ট মানে কি লেখার নাম পরিবর্তন করতে বা লেখাটাকে চেঞ্জ করতে হলে কোন ট্যাগ অ্যাট্রিবিউট ব্যবহার করতে হয়। এটা কোন ট্যাগ থেকে আসছে বলো তো, এটা ফন্ট ট্যাগ থেকে আসছে, এটা ফন্ট ট্যাগ থেকে আসছে, এই ট্যাগ থেকে আসছে। তো ফন্ট ট্যাগের অ্যাট্রিবিউট আছে 3টা, একটা হচ্ছে যে ফেস, আরেকটা হচ্ছে আমার সাইজ, আরেকটা হচ্ছে কালার, আরও আছে, তবে আমাদের সিলেবাসে 3টাকে কভার করছে, ফেস, সাইজ, কালার। তো এখানে আমরা বলছি অ্যাট্রিবিউট বলছে, এখানে এটা হচ্ছে তোমার ট্যাগ, ফন্ট হচ্ছে ট্যাগ, ঠিক আছে, এটা হচ্ছে তোমার ট্যাগ, আর এগুলোকে বলা হয় অ্যাট্রিবিউট। তাহলে এখানে আমাদের ফেসের ভিতরে আমরা ফন্টের নাম বলছি, সাইজের মধ্যে ফন্টের সাইজ, কালারের মধ্যে লেখার কালার, তাহলে কী হবে ফেস, উত্তর কোথায় ফেস, ঠিক আছে। যদি বলতো ফন্টের নাম পরিবর্তন করতে কোন ট্যাগ, এখানে যদি ট্যাগ বলতো ট্যাগ, তাহলে আমরা উত্তর দিতাম ফন্ট।
যেহেতু বলছে এট্রিবিউট, তাই বলবো যে কোন এট্রিবিউট দিয়ে করতে হয়, ফেস এট্রিবিউট। ট্যাগের ভিতরে এট্রিবিউট বসে, ট্যাগের মধ্যে এট্রিবিউট বসে। ন্যান্ড গেটকে আউটপুটকে নট গেটের মধ্যে দিয়ে প্রবেশ করালে কোন গেট পাওয়া যায়? আচ্ছা, প্রশ্ন বুঝছো কিনা, প্রশ্নটা পড়ো, প্রশ্ন বুঝছো কিনা। ন্যান্ড গেটের আউটপুটকে, ন্যান্ড গেটের আউটপুট হচ্ছে এটা হচ্ছে তোমার ন্যান্ড গেট, এটা হচ্ছে ন্যান্ড গেটের আউটপুট, ঠিক আছে, এটা হচ্ছে ন্যান্ড গেট আউটপুট। এটাকে নট গেটের মধ্যে দিয়ে প্রবেশ করালে, এটাকে একটা নট গেট দিয়ে প্রবেশ করাও, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে এ ডট বি হোল নট, এটা হচ্ছে এ ডট বি ডাবল নট, নট ঢুকে আর একটা নটে ঢুকছে, ডাবল নটকে সরল করলে তো ডাবল নট বাদ হয়ে যায়, এ ডট বি মানে এন গেট। বুঝছি? প্রশ্ন বুঝতে সহজ, দেখো ন্যান্ড গেটের আউটপুটটাকে নট গেটের ভিতর দিয়ে প্রবেশ করালাম, কোন গেট আসছে, এন গেট আসছে। কোন ডিজিটাল সার্কিটে ইনপুট আউটপুট সংখ্যা সমান? এখানে অপশন দেখো, হাফ অ্যাডারের ক্ষেত্রে এটা হবে, হাফ অ্যাডার হচ্ছে এরকম, দুইটা ইনপুট দুইটা আউটপুট। ফুল অ্যাডার হচ্ছে তোমার তিনটা ইনপুট দুইটা আউটপুট। যেহেতু এটা সমান, দেখছো দুইটা ঢুকছে দুইটা বের হয়েছে, তারপরে হাফ অ্যাডার, দুইটা ইনপুট দুইটা আউটপুট, মানে ইনপুট আউটপুট সমান, দুইটা তাই এটা হাফ অ্যাডার। ঠিক আছে, এনকোডারের ক্ষেত্রেও সেম না, কাউন্টারও সেম না, হাফ অ্যাডার ফুল অ্যাডারও সেম না, তিনটা ঢুকে দুইটা বের হয়, হাফ অ্যাডার সেম। সি ভাষা বৈধ চলক কোনটি? চলক লেখা 6টা নিয়ম আছে, নিয়মটা খুব বেশি ইম্পর্টেন্ট। এমসিকিউ বলো, সিকিউতে আসে, মানে সিকিউতে আসে, ক নাম্বারে আসে, খ নাম্বারে আসে, এমসিকিউতে আসে, সব জায়গায় এটা আসে পরীক্ষায় এই প্রশ্নটা। সি ভাষা চলক কোনটি, সঠিক চলক কোনটি? সঠিক চলক হচ্ছে আমাদের টোটাল চলক লেখা 6টা নিয়ম আছে, তো এই নিয়মে গিয়ে এটা ভুল, এটা ইউজ করা যাবে না, এই ক্যারেক্টার ইউজ করা যাবে না। এখানে মাঝখানে স্পেস দিচ্ছি, স্পেস দেওয়া যায় না, এটা নিয়ম। সামনে ডিজিট দিয়ে শুরু করা যায় না, অ্যালফাবেট দিয়ে শুরু করতে হয়, সকল নিয়ম মেনে চলছে এটা, তাহলে এটা সঠিক চলক বা বৈধ চলক। কোনটি রিলেশনাল অপারেটর আছে তোমার, অপারেটরগুলো দেখতে হবে। অপারেটর হচ্ছে 6 প্রকার, এটা পঞ্চম অধ্যায় থেকে আসছে। অপারেটর হচ্ছে 6 প্রকার, এরিথমেটিক অপারেটর, রিলেশনাল অপারেটর, লজিক্যাল অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটর, এরকম 6টা অপারেটর আছে। তো প্রত্যেকটা অপারেটরের মধ্যে কিছু এক্সাম্পল আছে। রিলেশনাল অপারেটর কোনটা? রিলেশনাল অপারেটর রিলেশন চেক করে, সমান নাকি সমান না, এটা হচ্ছে তোমার এই অপারেটরটা। এটা কোন অপারেটর? এটা হচ্ছে এরিথমেটিক, এটা হচ্ছে লজিক্যাল অপারেটর হচ্ছে 3টা, অ্যান্ড অর নট, এটাও লজিক্যাল, অ্যান্ড অর নট। এটা হচ্ছে তোমার মানে অর অপারেটর এরকম আর কি, অ্যান্ড হচ্ছে এরকম আর কি। আর এটা হচ্ছে যে এরিথমেটিক অপারেটর, কিন্তু এটা হচ্ছে তোমার রিলেশনাল অপারেটর, এটা রিলেশন চেক করে। কেন? এই দুইটা সমান দিয়ে কী করা হয়, দুইটা সমান দিয়ে চেক করা হয় লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান কিনা, এটা চেক করা হয়, তাই এটার নাম হচ্ছে রিলেশনাল অপারেটর। ওকে, এবার আসো এটা বলছে 26কে এই পার্সেন্টেজ, অনেকে এটাকে মনে করে শতকরা, এটা কিন্তু শতকরা না, হচ্ছে বাক্সেস বের করে। 26কে 3 দিয়ে ভাগ করলে 3 আর 24, বাক্সেস থাকে 2, তার মানে এটা পুরোটার মান হচ্ছে 2, পুরোটার মান হয়ে যাবে 2। এবার আসো 2 কি 5 থেকে ছোট? ইয়েস, বাংলাদেশ প্রিন্ট করবে একবার, বাংলাদেশ টাকাটা প্রিন্ট করছে একবার, বাংলাদেশ একবার প্রিন্ট করবে। তাহলে কে এর মান ছিল 2, এখানে এসে 1 যোগ করলে 3, আবার ঘুরে সেখানে যাবে। 3 কি 5 থেকে ছোট? ইয়েস, বাংলাদেশ টাকাটা প্রিন্ট করবে আরেকবার, আবার 1 যোগ করলে 4, 4 কি 5 থেকে ছোট? ইয়েস, বাংলাদেশ টাকাটা প্রিন্ট করবে আরেকবার, আবার হয়ে যাবে 5, 5 কি 5 থেকে ছোট? না, তাহলে 3বার। বুঝছে কীভাবে? এবার ঘুরে ঘুরে দেখতে হবে, ঘুরে ঘুরে চেক করতে হবে, তোমাকে লুপ ঘুরানো শিখতে হবে, ফর লুপ কীভাবে ঘুরায়, হোয়াইল লুপ কীভাবে ঘোরায়, ঘুরে ঘুরে দেখতে হয় আর কি। সেম প্রশ্ন তো কি বলছে, K+1 জায়গায় যদি K+2 দেয়, এটার জায়গায় যদি K+2 ইউজ করে, তাহলে বাংলাদেশ লেখাটি কতবার প্রিন্ট হবে? ওকে, তাহলে আমরা আবার ঘুরে দেখি। এটার মান তো 3 আর 24, 2 কি 5 থেকে ছোট? ইয়েস, বাংলাদেশ লেখাটা প্রিন্ট করবে একবার করে, বাংলাদেশ লেখাটা 2 এর সাথে আবার 2 যোগ করলে 4 হবে, 4টা ঘুরে আবার এখানে যাবে। 4 কি 5 থেকে ছোট? ইয়েস, বাংলাদেশ লেখাটা প্রিন্ট করে আরেকবার, তারপরে 6 হলে আর কাজ করবে না, 2বার। ঠিক আছে, তাহলে বাংলাদেশ লেখাটি 2বার প্রিন্ট হবে। এরকম প্রশ্ন আসবে, এটা আসবে, এরকম আসবে, কিন্তু সেম এটা আসবে না, কিন্তু এরকম আসবে। আবার হচ্ছে যে এরকম দেখছো পেঁচা দিছে, একটু পেঁচা মানে কি, এখানে তোমাকে এটা দিচ্ছে, এটা আগে বের করতে হবে, তারপরে এখানে চেক করতে হবে। এখানে কিন্তু ভিতরে ইকুয়াল নাই, ইকুয়াল থাকলে একরকম হয়, ইকুয়াল না থাকলে আরেক রকম হয়, এগুলো একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। ওয়াই এর মান কোনটি? ওয়াই হচ্ছে লাস্টেরটা না, তাহলে এখানে এম আর এন ঢুকছে, M+N হোল নট, ওরে বাবা, এটা এক্স নট দিছে না, তাহলে এটা কি? এটা M+N হোল নট এক্স অর এম, সারছে। এরকম আসলে তো ধরা, এরকম আসলে খুবই ক্রিটিক্যাল লাগতেছে নাকি? M x যেহেতু দিছে। আচ্ছা,
এক্স নরের একটা সূত্র আছে, এক্স নরের সূত্র, এক্স নর এ এক্স অর বি হোল নট। এক্স নরের সূত্র হচ্ছে তোমার দুইটা একসাথে খালি থাকে, দুইটা একসাথে নট থাকে, এ বি প্লাস এ নট বি নট, দুইটা একসাথে খালি, দুইটা একসাথে নট থাকে। ওকে, তাহলে এক্স নরের সূত্রটা হচ্ছে এটা এ বি প্লাস এ নট বি নট, তাহলে এই সূত্র অ্যাপ্লাই করো। তাহলে এটা পুরোটাকে এ ধরো, এটাকে পুরোটাকে বি ধরো, এটা পুরোটা এ, এটা পুরোটা বি যদি ধরো, তাহলে তোমার প্রথম দুইটা খালি থাকবে, তার মানে এম প্লাস এন হোল নট ডট এম প্লাস, তার মানে এই দুইটা লিখলাম, এই দুইটা সেম টু সেম লিখলাম, আর এটার উপরে নট হবে এম প্লাস এন ডাবল নট ডট এম নট। তাহলে এটা যদি ভাঙ্গ, এটা বাংলা কী হবে, এম নট ডট এন নট এম প্লাস, এটা যদি ডাবল নট সরাই ফেলো, এটার সাথে এটা হবে এম নট, তাহলে এটা হবে তোমার এম নট এম প্লাস এম এন নট প্লাস এম নট প্লাস এম নট এন। কত একটা ভুল মনে হচ্ছে, কোনো দিকে একটু মনে হচ্ছে কি না ভুল, কোথাও ভুল আছে নাই। আচ্ছা, এটা কি হবে, জিরো, এইখানে বলেছে, এই লাইনটা বলেছে, এটা তো গুণ করলে তো এটা হয়ে যাবে এম এম নট এন নট প্লাস এম নট প্লাস এম নট এন। এটা তো ডট, এটা তো পুরোটা ডট হয়ে যাবে, তাহলে এটা পুরোটা জিরো হয়ে যাবে, থাকতে আছে এটাও জিরো হয়ে যাবে, থাকতে আছে তোমার এম নট এন, এটা থাকতে আছে আর কি বাকি এম নট এন, এম নট এন এটা। আরে বাবা, এরকম একটা এমসিকিউ এলে আসতো, এরকম একটা এমসিকিউ এলে তিনটে এমসিকিউ খাই ফেলবি। এগুলো তুমি খাতায় উঠাচ্ছ কি না, খাতায় উঠে ফেলো এগুলো, এগুলো একটা 100 এমসিকিউ ধরে ধরে প্র্যাকটিস করতে হবে। তো খাতা উঠে ফেলো, এগুলো খাতায় উঠাও, খাতায় প্রশ্নটা উঠে ফেলবা, সাথে সাথে স্ক্রিনশট নিয়ে রাখো, নিয়ে এগুলোকে খাতা সুন্দর করে সেলফ করে নোট করে ফেলো। তাহলে এগুলো যখন একটু প্র্যাকটিস করে যাবে, তখন তোমার এমসিকিউ সিকিউ দুইটাতে কাভার হয়ে যাবে। ঠিক আছে, দেখছো? আচ্ছা, নেক্সটে যাই। আবার সেম এইটে 2 নং লজিক গেটের স্থলে কোন গেট বসালে ওয়াই সমান 1 হবে, আরও ক্রিটিক্যাল করছে। 2 নং লজিক গেট, এটাকে চেঞ্জ করতে পারবা, কোন গেট বসালে, এন গেট বসাও আগে, এর জায়গা যদি এন গেট বসাই, আমরা এন গেট বসাই, তাহলে এটা দাঁড়াচ্ছে কি, এটা তো ফিক্সড থাকবে, এম প্লাস এন, এটা তো ফিক্সড, তাহলে এম প্লাস এম নট, এটার জায়গায় আমরা যাবে এম ডট, এন গেট বসালে, তাহলে এটা এম নট ডট এম নট ডট এম, এটা জিরো হয়ে যাবে, হয় না, বাদ। অর গেট প্লাস করো, তো প্লাস করে এটা প্লাস হয়ে যাবে, এটা প্লাস হলে এটা প্লাস হয়ে যাবে, এটা প্লাস হলে এটা হয় না, বাদ। ন্যান গেট হয় কি না চেক করো তো, ন্যান গেট মানে হচ্ছে কি, এটা ডট হইয়া হোল নট। আচ্ছা, এটাকে আমরা এম প্লাস এন ডাবল নট প্লাস এম নট, তাহলে এটা কী হবে, এম প্লাস এন প্লাস এম নট, এটার সাথে এটা গিয়ে 1 প্লাস এন মানে 1। ওকে, আরেকটা জিনিস খেয়াল করবা, এইভাবে করছি। আরেকটা জিনিস হচ্ছে যে এটা আমরা যখন প্রথমে এটা করছিলাম এন গেট, তখন কিন্তু জিরো আসছিল, দেখছিলা? যখন প্রথম করছিলাম যাই দেখো জিরো আসছে, তো যখন যেহেতু এন গেটে জিরো আসবে, তাহলে এন গেটে 1 আসবে, এভাবে কিন্তু তাড়াতাড়ি বোঝা যায়। ঠিক আছে, এমসিকিউতে কিন্তু এগুলো যে তাড়াতাড়ি বোঝা যায়, কারণ এমসিকিউতে এমন না যে তোমাকে একদম করে 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 উত্তর বের করে দেখাইতে হবে, তোমার হচ্ছে যে তুমি তোমার সেন্সে তুমি বের করে ফেলতে হবে। তার মানে আমার যেহেতু এন গেটে জিরো আসছে, তুমি দেখো প্রথমটা যখন আমরা করছিলাম, প্রথমটা যখন এন গেট অ্যাপ্লাই করছিলাম, এই যে এম প্লাস হোল এটা এম, এটা যখন করছিলাম তখন দেখো এটা কিন্তু জিরো আসে, তো জিরো যখন আসছে তার মানে যদি এন গেটে যদি জিরো আসে, তাহলে এন গেটে 1 আসবে, তারা যেহেতু 1 চাইছে, এভাবেও কিন্তু বের করে ফেলা যায় আর কি। তাও আমি করে দিছি, দেখো তোমরা খাতায় একটু লিখে রাখো এটা। আচ্ছা, দুইটি সংখ্যার পার্থক্য 1F16 হলে প্রথম সংখ্যাটি এত হলে দ্বিতীয় সংখ্যাটি কত? তাহলে এই ক্ষেত্রে আমরা কি করতে হবে, এই ক্ষেত্রে হচ্ছে যে আমরা সবচেয়ে ভালো উপায় হচ্ছে একটা থেকে একটা বিয়োগ করতে হবে, যেহেতু পার্থক্য বলছে একটা থেকে একটা বিয়োগ করতে হবে। তাহলে এটা ডেসিমাল একটু বের করি, আমরা একটু ক্যালকুলেটারে চলে যাই, এটা ডেসিমাল বের করি। এটা কি 1F16 না, হ্যাক্সে আছে 1F এর সমান ছিল ডেসিমেল 31, এটা হচ্ছে 31, এটা হচ্ছে 58, 58 মাইনাস 31, 58 মাইনাস 31, 27। উত্তর আছে সব বাইনারিতে, তাহলে বাইনারি 11011, 11011, প্রথমটাতে মিলে গেছে, দেখো প্রথমটা হুবহু মিলে গেছে, 11011, দেখছো ক্যালকুলেটর বের করে ফেলছি। এটা থেকে একটা বিয়োগ করতে হবে, তাহলে যেহেতু একটা আছে হ্যাক্সে, একটা আছে ডেসিমেলে, কেন বিয়োগ করবো, তাহলে হ্যাক্সটাকে ডেসিমেলে আইন না, ডেসিমেল থেকে ডেসিমেল মাইনাস করে বাইনারিতে নিয়ে আসছি। এন গেটে বাস্তবায়নে কতটি ন্যান গেট লাগবে, তাহলে আমরা করে দেখি। এন গেট, এটা হচ্ছে এন গেট এ ডট বি, এটাকে ন্যান গেট নিতে হবে, ন্যান গেট নিতে হলে ডাবল নট দিতে হবে। ন্যান গেট মানে তোমার ডাবল নট দেওয়া লাগবে, এটা যদি হয় একটা গোল্লা, এটা হবে আর একটা,
এটা হচ্ছে তার মানে কয়টা গেট, দুইটা ন্যান্ড গেট, বুঝছো? এটা হচ্ছে অ্যান্ড গেটের ইকুয়েশন, অ্যান্ড গেটে কনভার্ট করছি। অ্যান্ড গেট নেওয়ার জন্য নট লাগবে, তো নট ডাবল নট দিলাম, যেহেতু নট নাই ডাবল নট দেওয়ার জন্য দুইটা গেট লাগে গেছে আর কি। এটা কোনটা হবে একটু, এর বাইনারি নাম্বার কোনটি? আসো এখানে এটা কি হবে, এখানে কি একটা না দুইটা? তাহলে টোটাল এখানে উত্তর অপশন দেখো তো অপশন দেখো তো কয়টা ডিজিট আছে, 1 2 3 4 5 6 7 8টা। আটটা হলে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা, হ্যাঁ ঠিক আছে, এটা একটা 1, এখানে দুইটা জিরো, নিচে থাকলে জিরো, এখানে তিনটা আছে যেহেতু বোঝা যাইতেছে তিনটা, এখানে দুইটা, 8 ঘর 1 2 3 4 5 6 7 8। তাহলে এটা কই দেখো তো, এই যে এটা উপরে থাকলে 1 নিচে থাকলে জিরো, উপরে থাকলে 1 নিচে থাকলে জিরো, উপরে আছে 1 নিচে আছে জিরো। উদ্দীপকে প্রদর্শিত চিহ্নযুক্ত বাইনারি নম্বরটি সমতুল্য দশমিক এক, এটা আবার ধরা দিচ্ছে। চিহ্নযুক্ত বলছে, চিহ্নযুক্ত বললে ঝামেলা। চিহ্নযুক্ত মানে হচ্ছে যে প্রথম বিটটা চিহ্নের, তাহলে আমরা একটা কাজ করি, বাকিটাকে যদি ডেসিমেলে কনভার্ট করি, আমরা বাকিটাকে একটু ডেসিমেলে কনভার্ট করে দেখাই। বাকিটাকে একটু ডেসিমেলে কনভার্ট করি। বাকি যে মানটা ছিল, ওকে, বাকি মানটা ছিল 3টা 1 2টা 0, ডেসিমেলে নিলে কত আসে 28, কারণ উত্তর নাই, তার মানে এটা পরিপূরকে আছে, পরিপূরকে নিয়ে উত্তরটা করতে হবে। তাহলে পরিপূরক নিয়ে যাও তো, 1 0 0 3টা 1 2টা 0। পরিপূরকে যদি আমরা নিই, পরিপূরকে নিলে এটাকে উল্টাও, 1 ঠিক থাকবে, চিহ্নবিদ ঠিক থাকবে, এরকম একটা করছি আমরা এর আগে একটা এমসিকিউতে করছিলাম। এটার সাথে 1 যোগ করো, এই মানটার সাথে 1 যোগ করো, 1 1 10 শূন্য হাতে আছে 1, শূন্য হাতে আছে 1 0 0 1 2 3, ওকে। তাহলে এই বিটটা হচ্ছে তোমার মাইনাসের জন্য ফিক্সড। তাহলে বাকি যে মানটা আছে এটাকে আমরা ডেসিমেলে কনভার্ট করি, ক্যালকুলেটর লাগবে, আবার ক্যালকুলেটর লাগবে। 1 1 বাইনারিতে নিতে হবে, মোট বাইনারিতে আনলাম 1 1 0 0 100, এই যে 1 1 0 0, প্রথম 1 কিন্তু বাদ, এটা বাইনারিতে ডেসিমেলে কত আসে 100, -100। ওরে বাবা, অনেক ক্রিটিক্যাল না এই এমসিকিউটা? ক্রিটিক্যাল ছিল খুব। আচ্ছা, এরকম এমসিকিউ, এরকম একটা দুইটা এমসিকিউ থাকবে, 25টা এমসিকিউর মধ্যে 1 2টা এমসিকিউ ক্রিটিক্যাল থাকবে। এটা আমরা একটু আগে করছি, এটা খুব সহজ। এটা হচ্ছে 0 1 0 0 1 1 0 1 0। দেখো তো কই আছে 0 1 0 0 1 1 0 1 0, প্রথমটা মিলে গেছে, ওকে। আচ্ছা, এটা বলছে যে উদ্দীপকটি পর 38 এবং 39 নম্বর প্রশ্ন উত্তর দাও। দৃশ্যকল্পে 8 বিট রেজিস্টার এন এর মান কত, তাই না? এন এর মান কত, এন এর মানটা কত? তাহলে এইটা হচ্ছে যেহেতু চিহ্ন বিট, এটা মাইনাসের জন্য রিজার্ভ, এই মানটা আমরা ডেসিমেল কত আসে আমরা একটু ক্যালকুলেটারে চেক করি, চেক করি। আমরা একটু চেক করি আগে, দেখি মানটা নর্মালি কত আসে, নর্মালি আসে কিনা অপশানে 1 1 1 1 4 1 2 3 4টা 1 0 0 1। এটা অপশন কি ডেসিমেল আছে? ডেসিমেলে কত 121 আছে, তাহলে -121, বুঝছো? প্রথমে আমরা চেক করে ফেলছি ডিরেক্ট এভাবে পাওয়া যায় কিনা, যদি এরকম ডিরেক্ট পাওয়া যায় তাহলে হয়ে গেল, যদি না পাওয়া যায় তাহলে পরিপূরক নিয়ে চেক করতাম আর কি। দৃশ্যকল্প 2 দ্বারা নির্দেশিত সার্কিটটির সমতুল্য সমীকরণ হবে, বের করতে হবে, এটা বের করো। এ নট বি নট প্লাস এ প্লাস বি হোল নট, এটা কি হবে? এ নট প্লাস বি নট, এটার সাথে এটা প্লাস হবে এ প্লাস বি হোল নট, আবার হোল নট, লাস্টে গোল্লা আছে, তাহলে এটা ভাঙে ফেলো। এটা ভাঙলে কি হবে? এ নট প্লাস বি নট হোল নট প্লাস হয়ে যাবে ডট এ প্লাস বি ডাবল নট, এটা হবে এরকম, এটা হবে এ প্লাস বি। এটাকে আর সহজভাবে অন্যভাবে করা যায় তো না, তাহলে এটা এ বি, এটা হচ্ছে এ প্লাস বি, এটা গুণ করো, এ এ বি প্লাস এ বি বি, দুইটা এ মানে একটা এ বি, দুইটা বি মানে একটা বি, এ বি প্লাস এ বি মানে এ বি, এ বি প্লাস এ বি মানে এ বি। ওয়াও, ওরে বাবা, এই দুইটা এমসিকিউ অনেক টাইম লাগছে। এরকম একটা এমসিকিউ আসলে এরকম কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা বেশি, এগুলো কিন্তু নিখুঁতভাবে করা লাগবে। এই যে দেখো অপশন বের করে অনেক বড় একটা সরল করে উত্তরটা পাইছি,
বুঝছো কি না? আমাদের এমসিগুলা আমি তোমাদেরকে যে এমসিগুলো বাছাই করে দিচ্ছি, এমসিগুলা তোমরা যদি প্রত্যেকটা এমসিকে ধরে ধরে সলভ করো, নিজে 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 সলভ করতে থাকো, খাতা নোট করে করে সলভ করো, তাহলে কিন্তু অনেক উপকারে আসবে এবং তোমার হচ্ছে সেটা এমসিকিউ সিকিউ দুইখানে কাজে লাগবে। আচ্ছা, এটা ক্যালকুলেট করা যাবে না, এখানে পয়েন্ট আছে। ডেসিমেল থেকে অক্টালে যায় কেমনে? ডেসিমেল থেকে অক্টালে হচ্ছে দশমিক আগে একটা ভাগ করতে হবে, দশমিক পরেরটাকে গুণ করতে হয়। যেহেতু দশমিকের পরে আছে এটা, তাহলে এটাকে 8 দ্বারা গুণ করতে হবে। তো আমরা একটু ক্যালকুলেটর ব্যবহার করি। ক্যালকুলেটর হচ্ছে যে এখানে 125 ইন্টু 8। আচ্ছা, মোট ঠিক করি, মোট নর্মাল আনি, ইন্টু 8 1 এর পয়েন্ট আছে, তাহলে 0.1। তাহলে কি হলো? 10 থেকে 8 যাওয়ার সিস্টেম তো এটা না। ডেসিমেল থেকে অক্টালে যাবো কিভাবে? ডেসিমেল ভাগ ডট গুণ, দশমিক আগেরটাকে ভাগ করছি, দশমিক আগে তো নাই, দশমিক পরটাকে গুণ করব, তো এটা আর কি। আর তো তারা দেয় নাই কিছু, তাই না? এটাকে তাহলে উত্তর এটাই 0.1, আর তো নাই কিছু। বুঝছি? ওকে, এটার বিসিডি কোড কত? বিসিডি কোড কয় বিট করে করতে হয়? বিসিডি কোড 4 বিট করে করতে হয়। বিসিডি কোড মানেই 4 বিট কোড। তাহলে এখানে আমরা এখানে 4টা বিট করে যদি নিই, 4টা এখান থেকে 4টা 4টা, তাহলে এই 4টা মান কত? 111 কত? 110, 110 কত? 101, 110, 6, 1000 কত? 8, 7 8 6, 7 8 6, 7 8 6, 4 বিট করে নিতে হয়। বিসিডি কোড 4 বিট করে নিতে হয়। এই প্রশ্নটা খুব সুন্দর একটা প্রশ্ন করছে। এই প্রশ্নটা অনেকে কনফিউজড হয়ে যাবে প্রশ্নটা দেখে। এখানে একটা ওএল স্টার্ট অ্যাট্রিবিউট করছে, 9 থেকে শুরু করছে, 9 মানটা হচ্ছে 10, তাহলে 9.10, 9.10 স্টার্ট করছে 9 থেকে, মান হচ্ছে 10, তাহলে 9.10। টেবিলের সেলের ব্যাকগ্রাউন্ড কালার, এটা অনেকে প্যাচ লাগায় ফেলে, একটু খেয়াল করো। টেবিল, এটা হচ্ছে টেবিল, এটা হচ্ছে পুরোটা টেবিল। যদি বলতো টেবিলের ব্যাকগ্রাউন্ড কালার, তাহলে আমরা দিতাম যে এইটা টেবিলের ব্যাকগ্রাউন্ড কালার। কিন্তু বলতে টেবিলের সেল, সেল কোনটা? এটা হচ্ছে, এগুলো হচ্ছে এক একটা রো, এগুলো এক একটা রো, এটা একটা রো, এটা একটা রো, এটা একটা রো। যদি আমাকে বলে যে টেবিলের সারি কালার করার জন্য কি হবে, তাহলে এবার টি আর বিজি কালার। কিন্তু টেবিলের একটা ঘর বলছি, একটা ঘর, এটাকে বলা হয় সেল। ঠিক আছে, এই প্রত্যেকটা ঘর এক একটা সেল, সেল। তাহলে এই সেলটাকে কালার করার জন্য টিডিবিজি কালার করতে হবে, টিডিবিজি কালার। তো ওই ঘরটা আমরা জানি, একটা ঘর লেখার জন্য টিডি, পুরো শাড়ির জন্য টিআর। সানস্ক্রিন ময়েশ্চারাইজার না, সানস্ক্রিন আর ময়েশ্চারাইজার তৈরিতে কোন টপোজিটি বার করা হয়? এটা প্রথম অধ্যায় থেকে আসছে, যেহেতু নামগুলো শুনে বোঝা যাচ্ছে যে প্রথম অধ্যায় থেকে আসছে এটা। তো এটা আসছে তোমার ন্যানো টেকনোলজি থেকে, এটা একটু পড়ে নিতে হবে। ন্যানো টেকনোলজির ব্যবহারগুলো সবগুলো পড়তে হবে। ন্যানো টেকনোলজির মধ্যে টোটাল 12টা ব্যবহার আছে, সবগুলো ব্যবহার ভালোভাবে বুঝতে করতে হবে, কারণ এখানে প্রত্যেকটা ব্যবহার থেকে তোমার এই এমসিকিউ আসে। সানস্ক্রিন ময়েশ্চারাইজার তৈরি করতে ন্যানো টেকনোলজি বা ন্যানো প্রযুক্তি ব্যবহার করা হয়। এই সেম প্রশ্ন আবার। ওকে, -128, -128 যদি করতে যাই আমরা, -128-এর মান যদি করি, -128-এর মানটা আমরা একটু ক্যালকুলেটর লাগবে, বাইনারি মানটা বের করব। ক্যালকুলেটরে আমরা বাইনারি মানটা বের করব। -128, তাহলে মোডে যাই, মোডে গিয়া বেস, আমরা এখন সংখ্যাটা 128 ডেসিমেলে আছে, ডেসিমেলে দিলাম। বাইনারিতে যদি যাই, মা 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, 8টা, তো টোটাল 9টা লাগবে। তো 9টা তো জায়গা হবে না, হয় 16 চলে যাবে। 8 ঘরে করা লাগবে বা 16 ঘরে করা লাগবে। যেহেতু 8 ঘর, এটা অলরেডি 8 ঘর হয়ে গেছে, আবার এটা 1 ঘর, তাহলে 1 যোগ 8 9 ঘর হয়ে গেছে। তো 9 ঘর হলে তো 8 ঘরে জায়গা হবে না, তোমাকে 16 ঘরে জায়গা করতে হবে। 8 ঘর, 16 ঘর, 32 ঘর, 64, এরকম ভাবে আর কি। এটার সাথে এটা যোগ কর, এটা কিন্তু ক্যালকুলেট করতে পারবা। এই সিস্টেমটা দেখাচ্ছি কিভাবে ক্যালকুলেট করবা। এই যোগটা ক্যালকুলেট করার জন্য সিস্টেম হচ্ছে তোমার, এটার সাথে এটা যোগ করবা, তাই না? ক্যালকুলেটর করবা, যোগ বিয়োগ ক্যালকুলেটর করা যায়। সংখ্যাটা বাইনারিতে আছে, আমাদের মোট ক্যালকুলেটর বাইনারিতে আছে। এখানে কিন্তু দশমিকের পরে 4 ডিজিট, দশমিকের পরে 3 ডিজিট, এটা কিন্তু সমান করতে হবে আগে পরে। তাহলে এখানে এক্সট্রা 2টা ডিজিট জিরো লাগবে। তাহলে আগে এটা লিখে ফেলো 10101101 প্লাস, সামনে একটা জিরো বসাই, 01011010, পিছনে একটা জিরো বসাইছি 4 ডিজিট ফিল আপ করার জন্য, সমান চিহ্ন দিলাম। সুন্দর উত্তরে চলে আসছে। লাস্টে 3টা 1,
লাস্ট তিনটা একটা দুইটারে আছে, তাহলে সামনে মাঝখানে অনেকগুলো জিরো হলে উত্তর এটা। তুমি দেখো অনেকগুলো জিরো আছে মাঝখানে, তাহলে উত্তর এটা, এটা উত্তর। 50 নাম্বার এমসিকিউতে আসলাম। 50 নাম্বার এমসিকিউতে আমরা এসে যেটা দেখলাম সেটা আরও একটা ক্রিটিক্যাল এমসিকিউ। সেটা হচ্ছে যে বলছে যে এইটা পি এক্সর কিউ এক্সর আর হোল নট, এটাকে এক্স এর মান 1 হবে কখন? আচ্ছা, 1 নাম্বারটা অ্যাপ্লাই করো। পি এর মান 1 এক্সর 0 হোল নট, দুইটা সেম থাকলে 0, আবার দুইটা সেম 0 নট করলে 1, তারা এক নাম্বারটা মিলে গেছে তো। 2 নাম্বারটা অ্যাপ্লাই করো তো, 2 নাম্বারটা অ্যাপ্লাই করো তো। 0 এক্সর 1 হোল নট, সেম। এখানে প্রথম দুইটা কি ভিন্ন থাকলে 1, সেম থাকলে 0। সূত্র লিখে রাখো, না মনে থাকলে লিখে রাখো। এক্সরের সূত্র, দুইটা সেম থাকলে 0, ভিন্ন থাকলে 1, দুইটা সেম হয়ে গেছে 0, নট করলে 1, মিলে গেছে তো। উফ, তাহলে আবার চেক করতে হবে। যদি এটা না মিলছে তাহলে উত্তর 1-3 হয়ে যেত। যেহেতু এটাও মিলছে তাহলে পরটা চেক করা লাগবে, না হলে উত্তর 1-2 হতে পারে। আচ্ছা, 1 হোল নট, সেম হলে 0, আবার হয়ে গেছে ভিন্ন হয়ে গেলে 1, সেম হলে 0, ভিন্ন হলে 1, সেম হলে 0, ভিন্ন হলে 1, 0। ও মিলে নাই, উত্তর 1-2, উত্তর 1-2। ওকে, আমরা এখন নেক্সট এমসিকিউটা দেখব। 51 নাম্বার এমসিকিউতে আসছি আমরা। আমাদের টোটাল এমসিকিউ কয়টা বলছিলাম? টোটাল এমসিকিউ হচ্ছে যে 100টা এমসিকিউ। আমরা 51 নাম্বার এমসিকিউতে আসছি। ওকে, তো এখন আমাদের এই যে এমসিকিউতে দেখো, এটা বলছে যে এটা সমকক্ষ হেক্সাডেসিমাল সংখ্যা কত? এই মানটা ইম্পর্টেন্ট এবং কিন্তু পরীক্ষা কিন্তু এটা ভুল, মানে তোমার কিন্তু ভুল হয়, অনেকের এটা ভুল হয়। এটা কমন একটা কোশ্চেন যদিও, তবে তাও কিন্তু অনেকের ভুল হয়। ভুলটা হচ্ছে কি, দেখো সবাই উত্তরটা এটা সবাই ঠিক আছে, সবাই পারে। এই 1110 মানে হচ্ছে এটা সবাই পারে, কিন্তু কথা হচ্ছে এটাকে সবাই 3 দেয়, সবাই এটা পরীক্ষা E.3 দিয়ে আসে। এটা কিন্তু E.3 না উত্তরটা, কারণ এখানে তোমাকে হেক্সাডেসিমাল যেহেতু বলছে বাইনারি সংখ্যা দেওয়া আছে, হেক্সাডেসিমাল যেতে বলছে, তাহলে এটাকে তোমার হচ্ছে যে 4টা করে মিলাইতে হবে। 4টা করে মিলানোর জন্য এখানে তো 4টা ডিজিট আছে দেখে মিলে গেছে সুন্দর। 1110 মানে হচ্ছে 14 মানে কিন্তু দশমিকের পর তো 2টা ডিজিট আছে, তো দশমিকের পরে 4টা ডিজিট দেওয়ার জন্য আরও 2টা শূন্য পরে দিতে হবে। পরে অনেকে কি করে সামনে জিরো বসালে তো পুরো মান চেঞ্জ হয়ে যাবে, এটা না, ঠিক আছে। দশমিকের পরে 0 পরে বসবে, তাহলে 1100 হবে। 1100 মানে হচ্ছে উত্তর হবে E.C। এটা কিন্তু ক্যালকুলেটারে করতে পারবে না, বুঝছো কিনা? এটা তো ক্যালকুলেটার করা যাবে না। এই জন্য ব্যাপারটা হচ্ছে তোমার এটা পরীক্ষা বেশিরভাগই স্টুডেন্টরা E.3 দিয়ে আসবে। ব্যাপারটা একটু আবার দেখো, মনে রাখা ট্রাই করো। এই 1 এর পরে 2টা 0 পরে বসবে, তাই এটা হয়ে যাবে তোমার 1100 মানে হচ্ছে C। ওকে, নেক্সট হচ্ছে যে গাড়ি ও শিল্প কারখানার নির্গত বিষাক্ত ধোঁয়াকে দূষণমুক্ত করা হয় কোন প্রযুক্তির মাধ্যমে? বলো তো, এর উত্তর কি হবে? গাড়ি ও শিল্প কারখানার নির্গত বিষাক্ত ধোঁয়াকে দূষণমুক্ত করা হয় কোন প্রযুক্তির মাধ্যমে? বলো তো এটা উত্তর কি হবে? এটা কি জেনেটিক ইঞ্জিনিয়ারিং, নাকি ন্যানো টেকনোলজি, নাকি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, নাকি বায়ো ইনফরমেটিক্স? এটা উত্তরটা হবে ন্যানো টেকনোলজি। যারা ন্যানো টেকনোলজি বলছো তাদের উত্তরটা সঠিক। কারণ হচ্ছে যে সবসময় খেয়াল করবে, ন্যানো টেকনোলজি কাজ করে ক্ষুদ্র কণা নিয়ে কাজ করে, ক্ষুদ্র আইটেম নিয়ে কাজ করে। তো গাড়ি ও শিল্প কারখানার নির্গত বিষাক্ত যে ধোঁয়া, ওই ধোঁয়াকে যদি দূষণমুক্ত করতে চায়, তার মানে ওইখানে ওই ধোঁয়াতে অনেকগুলা ক্ষুদ্র কণা থাকবে, ওই কণাগুলোকে রিমুভ করতে হবে। আর রিমুভ করার জন্য তোমার হচ্ছে যে ন্যানো প্রযুক্তি, যেহেতু কণাগুলো ক্ষুদ্র আইটেম, ন্যানো প্রযুক্তি, ন্যানো টেকনোলজির মাধ্যমে এই কাজটা করতে হবে। ওকে, তারপরে আসো, এটা এখানে উত্তর দেওয়া আছে, বৃত্তি বের করতে বলছে। এটার মান এটা দেওয়া আছে, বৃত্তি বের করতে বলছে। এটা আমরা ডিরেক্ট ক্যালকুলেটারে করব, কিন্তু ক্যালকুলেটারে করলে তো ঝামেলা হয়ে যাবে, এটা তো হবে না। কেন হবে না? কারণ হচ্ছে যে এখানে তো বৃত্তি দেওয়া আছে 6, 7, 8, 11। আচ্ছা, আমরা 8 হয় কিনা একটু ট্রাই করে দেখি তো, দ্বারা ক্যালকুলেটরটা অন করি আমরা। এটা আচ্ছা, এখানে আমরা যদি এখানে তো বৃত্তি একটাই আমাদের কমন, ক্যালকুলেটর তুমি তো একটা বের করতে পারবো, অক্টাল। এখানে তো তোমার হচ্ছে যে ডেসিমেলে দেওয়া আছে, তাহলে আমরা মোটা ডেসিমেলে নিয়ে 100 লিখলাম। লিখার পরে এটাকে 8-এ, হ্যাঁ, অক্টালে দিলে তো 144 আসছে, উত্তর আসছে 244, মিলে না এটা।
তাহলে বাকিগুলো তো আর করা যাবে না। তো 6 ভিত্তিক ক্যালকুলেট করা যায়, 7 ভিত্তিক করা যায়, 11 ভিত্তিক করা যায় না, কিন্তু এগুলো সম্ভব, এগুলো করা যায় কিন্তু ক্যালকুলেট করা যায় না, কিন্তু ম্যানুয়ালি করা যায়। তাহলে আমরা এখন শিখবো কিভাবে হচ্ছে যে কোনো একটা সংখ্যাকে অন্য ভিত্তিতে কনভার্ট করতে হয়, যেমন 6 ভিত্তি, 7 ভিত্তি, 11 ভিত্তি, 10 ভিত্তি, 9 ভিত্তি, 10 ভিত্তি তো কমন, 9 ভিত্তি, এইসব ভিত্তিতে কীভাবে কনভার্ট করতে হয় এই জিনিসটা আমরা এখন শিখবো। মনে রাখতে হবে তোমাকে ডেসিমেল থেকে যে কোনো নাম্বারে, ডেসিমেল থেকে যে কোনো নাম্বারে কনভার্ট করার জন্য, ডেসিমেল থেকে যে কোনো নাম্বারে কনভার্ট করার জন্য তোমার সেটাকে করার সিস্টেম হচ্ছে যে ভাগ করতে হবে, ভাগ ডট গুণ, দশমিকের আগের অংশটাকে ভাগ করতে হবে। এখানে তো দশমিকের পরে বলতে কিছু নাই, এখানে 100 আছে, 100টাকে ভাগ করতে হবে। আমরা প্রথমে 6 দিয়ে চেক করি, 6 16 96 হয় না, 6 16 96 থাকে বাকি 4। আচ্ছা, 6 দুগুণে 12 থাকে 4, 6 দিয়ে 2 দিয়ে ভাগ করে 0 2। ক্যালকুলেটার চেক করো তো, আমি 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 তো মুখে মুখে করছি 244, এটা তো মিলে গেছে, 244 মিলছে, তাহলে তো 6 ভিত্তি হয়ে যায়, এটা প্রথমটা মিলে গেছে। মনে রাখতে হবে ডেসিমেল থেকে যে কোনো নাম্বারে যাওয়ার সিস্টেম একটাই, ডেসিমেল থেকে যে কোনো নাম্বারে, যে কোনো ভিত্তিতে বলো, ডেসিমেল থেকে 2-এ বলুক, 8-এ বলুক, 16-তে বলুক, 6-এ বলুক, 7-এ বলুক, 11 বলুক, ডেসিমেল থেকে যে কোনো নাম্বারে যাওয়ার, যে কোনো ভিত্তির সংখ্যায় যাওয়ার সিস্টেম হচ্ছে একটা সিস্টেম। কোনটা সিস্টেম? এইভাবে ভাগ করতে হবে, এভাবে ভাগ করে ভাগফল বাক্সেস এভাবে লিখতে হয়। যেহেতু এখানে আমরা বলছি যে আমরা চেক করছি এটা এক্স এর মান 6 কিনা, মানে এটা সংখ্যাটা 6 ভিত্তিতে আছে কিনা সেটা চেক করব, তাই আমরা 6 দিয়ে ভাগ করছি। 6 দিয়ে ভাগ করলে দেখা যায় 244 চলে আসছে, এখানে উত্তরটা 244 দেওয়া আছে, তার মানে এক্স এর মান 6 এখানে, ঠিক আছে। আচ্ছা, উদ্দীপকটি পড়ো মা, এটা তো পরের প্রশ্ন চলে আসছে এখানে। উদ্দীপকটি পড়ো, 54 55 প্রশ্ন উত্তর দাও। একদিন সিমন লিমনকে তার অনলাইনের ইনকামের কথা জিজ্ঞেস করলে সে বলল মাসিক এত টাকা। এতে সিমন লিমনকে অনেক ধন্যবাদ দিল। আচ্ছা, পরের প্রশ্ন গিয়ে দেখি। উদ্দীপকে লিমনের টাকার সমকক্ষ সংখ্যা বসাও। সবগুলো সংখ্যা অক্টালে দেওয়া আছে, সবগুলো অক্টালে দেওয়া আছে। এখন পয়েন্টের আগেরটা ক্যালকুলেট করে ফেলতে পারো যদি চাও, পয়েন্টের আগেরটা ক্যালকুলেট করে ফেলতে পারো। যেমন আমরা যদি পয়েন্টের আগেরটা ক্যালকুলেট করতে চাই, ঠিক আছে, পয়েন্টের আগেরটা যদি ক্যালকুলেটারে করতে চাই, দেখাই তো কীভাবে করবো। পয়েন্টের আগেরটা, এটা ক্যালকুলেট সংখ্যাটা বাইনারিতে আছে, 1 1 2টা 0 1 0 1, এটা আছে বাইনারিতে দেওয়া আছে। এটাকে যদি আমরা, উত্তরটা ছিল অক্টালে, ওই পেজে ছিল অক্টালে 145, তাহলে আমরা নেক্সট পেজে যাই, উত্তরটা 145, ও একটাই আছে উত্তর 145, বাকিটা চেক করা লাগে না, বাকিগুলো সব 6 দেওয়া আছে পয়েন্টের পরে। পয়েন্টের আগেটা ক্যালকুলেটার করে ফেলছি, ক্যালকুলেটার তো উত্তর 145 দেখাচ্ছে, তার মানে 145.6 উত্তর। 10 বছর পর লিমনের টাকার বাইনারিতে কত হবে? এটা পুরো একটা ধোকা প্রশ্ন, এই প্রশ্নটা পুরো একটা ধোকা, ঠিক আছে। জীবনে কারো ধোকা দিছো? দেখো ধোকা কেমনে দিতে হয়, কেমনে ধোকা খাইতে হয়। আচ্ছা, এখন বলো তো, এখন এখানে যে দামটা দেওয়া আছে, লিমন তার অনলাইন ইনকামের কথা জিজ্ঞেস করলো, সে বললো তার মাসিক ইনকাম এত টাকা। তো এমন কি, এটা কি প্রতি মাসে, প্রতি বছরে, প্রতি মাসে কি তার ইনকাম বাড়তেছে? এটা কি বলছে কিছু এখানে? না, শুধু ধন্যবাদ দিল, শেষ, কোনো কিছু বাড়তেছে না এখানে। তার মানে 10 বছর পরে, 10 বছর, হ্যাঁ, 10 বছর পর লিমনের টাকা বাইনারিতে কত হবে? সেম থাকবে, সেম। প্রশ্ন কথা ছিল 1 1 2টা 0 101 11, 1 1 2টা 0 101 11, এটাই। 10 বছর পরও তার বেতন এত থাকবে, 10 বছর আগেও তারা তো উদ্দীপকে কিছু বলে না যে 10 বছর পর প্রতি বছর তার এত টাকা হারে তার বেতন বৃদ্ধি পাবে, এরকম কোনো ক্লু দেয় নাই। যদি বলতো যে প্রতি বছর তার বেতনের 10% হারে বৃদ্ধি পাচ্ছে, তখন আমরা 10% হারে বাড়াইয়া 10 দিয়ে গুণ করে যোগ করে এটা আমরা ক্যালকুলেশন করে বের করতাম, ঠিক আছে। তারপরে এখানে যদি আবার যদি বয়স বলতো যে তার বর্তমান বয়স এত, 10 বছর পর তার বয়স কত হবে, তখন আমরা এখানে 10 যোগ করে দিতাম। কিন্তু এখানে বলছে যে তার বেতন কত হবে, এবং তুমি উদ্দীপকটা পড়ে দেখো, উদ্দীপকে বলছে যে তার অনলাইনে ইনকামের কথা, সে বললো তার মাসিক ইনকাম এত টাকা, শেষ, আর কিছু না এখানে। তার মানে 10 বছর পর তার ইনকামটা এটাই থাকবে, ঠিক আছে, ওকে। এত এর পরবর্তী সংখ্যার যোগফল, মাগমা এখানে আবার ঝামেলা আছে, এটা ক্যালকুলেট করা যাবে না। কেন ক্যালকুলেট করা যাবে না? কারণ এখানে 7 ভিত্তি দেওয়া আছে। ক্যালকুলেট শুধু করা যায় বাইনারি 2 ভিত্তি, 8 ভিত্তি, 10 ভিত্তি, 16 ভিত্তি, এই 4 ভিত্তির সংখ্যা করা যায়। তাহলে এখানে 7 ভিত্তির অঙ্ক যদি আসে, 7 ভিত্তির সংখ্যা আছে, এবং এটা পূর্ববর্তী সংখ্যা যোগফল বের করতে বলছে। তার মানে পরবর্তী সংখ্যা মানে কি, এটার সাথে 1 যোগ, পূর্ববর্তী সংখ্যা মানে কি, এটার সাথে 1 বিয়োগ, এটার বিয়োগফল, এটার যোগফলটাকে যোগ করতে বলছে। আবার পরবর্তী সংখ্যা সবসময় 1 যোগ হয়, পূর্ববর্তী সংখ্যা সবসময় 1 বিয়োগ হয়। আচ্ছা, এখানে আবার দেওয়া আছে 7 ভিত্তি, ঠিক আছে, 7 ভিত্তি সংখ্যা দেওয়া আছে। তাহলে আমি একটু যোগ করে দেখাই, 0 সাথে 1 যোগ করলে 1 0 6 601,
যোগফল। কিন্তু বিয়োগফলটা দেখো, শূন্য থেকে তো 1 বিয়োগ যাবে না, যেহেতু এখানে বৃত্তি কত 7, তাহলে এখানে শূন্যর সাথে 7 যোগ করতে হবে, শূন্যর সাথে বৃত্তি যত তত যোগ করতে হবে, শূন্যর সাথে 7 যোগ করলে 7, 7 থেকে 1 গেলে 6, হাতে থাকবে 1, বিয়োগের সময় হাতে একটা নিচে নামে 1, এখানে আবার 7, 7 থেকে 1 গেলে 7 থেকে 1 গেলে 6, হাতে থাকবে 1, 5, 5, 6, 6, তাহলে এই মানটা এবং এই মানটা, তার মানে আমাদের পরবর্তী সংখ্যা হচ্ছে 601, পূর্ববর্তী সংখ্যা হচ্ছে 566, এই দুইটাকে যোগ করতে হবে। যোগফলটা আবার কিসে করতে হবে? 7 বৃত্তিতে। তো 6 7 1 যোগ করলে 7, 7 বৃত্তিতে কি 7 লেখা যাবে? বলো তো। 8 বৃত্তিতে কি 8 লেখা যায়? কত পর্যন্ত লেখা যায়? 7 পর্যন্ত। 10 বৃত্তিতে 9 পর্যন্ত, 2 বৃত্তিতে 1 পর্যন্ত, 16 বৃত্তিতে 15 পর্যন্ত লেখা যায়। তার মানে এখানে 7 বৃত্তি বলতে তুমি 6 পর্যন্ত লিখতে পারবা। তাহলে 6 এর সাথে 1 যোগ করলে যে 7 হবে, 7 তো লিখে যাবে না এখানে। 7 থেকে 7 বাদ দাও, 0, হাতে কত? 1, 6 সাথে 1 যোগ করলে আবার 7, 7 থেকে 7 বিয়োগ দাও, 0, হাতে থাকবে 1, 6 সাথে 1 যোগ করো 7, 7 5 কত? 7 5 12, 12 লিখা যাবে না, 12 থেকে 7 বাদ দাও, 5, হাতে থাকবে 1, হাতে একটা বসবে 1500। এই প্রশ্নটা খুবই এটা ক্রিটিক্যাল প্রশ্ন ছিল, ক্রিটিক্যাল এমসিকিউ ছিল, এবং এই এমসিকিউটা সলভ করতে পারলে, তুমি বুঝতে পারলে, তুমি যদি এই এমসিকিউটা বুঝতে পারো, অনেকগুলা এমসিকিউ তুমি সলভ করতে পারবে নিজে নিজে। যদি কখনো পরীক্ষা আসে এত এর পরবর্তী সংখ্যা কত বের করতে পারবা, এত এর পূর্ববর্তী সংখ্যা কত বের করতে পারবা, দুইটা যোগফল বের করতে পারবা, তারপরে অন্য বৃত্তির যোগ কিভাবে করে, 7 বৃত্তি 8 বৃত্তি যে কোনো সংখ্যার যোগ কিভাবে করে এটাও বুঝলে, এখানে বিয়োগ কিভাবে করে এই জিনিসটা এখান থেকে বুঝে গেল। ঠিক আছে, তারপরে এই এমসিকিউতে তুমি অনেকগুলো জিনিস ক্লিয়ার হয়ে গেল। এই জন্য এগুলো খাতায় লিখবা, লিখে লিখে আমি যে এখানে সাইডে যে ব্যাখ্যাগুলো দিচ্ছি, বুঝাচ্ছি, এগুলো তুমি তোমার নোটে লিখে রাখো। প্রত্যেকটা এমসিকিউর পাশাপাশি সুন্দর করে একটা খাতায় এগুলোকে নোট ডাউন করতে থাকো। ঠিক আছে, যাতে পরীক্ষার দিন এই 100টা এমসিকিউ যাতে শেষ মুহূর্তে তুমি যাতে সলভ করে যেতে পারো। ওকে, কোন প্রযুক্তির সহায়তা ঝুঁকিমুক্ত প্রশিক্ষণের ব্যবস্থা করা যায়? আমরা জানি প্রশিক্ষণের কথা আসলে আমাদের আসবে ভিআর, ভার্চুয়াল রিয়েলিটি, বাস্তবতা প্রশিক্ষণের জন্য ভিআর। ঠিক আছে, ভার্চুয়াল রিয়েলিটি। এত হলে এক্স এর মান কত? আচ্ছা, 16 থেকে 8, এটা ক্যালকুলেট করা যাবে। ক্যালকুলেট করে ফেলি, ক্যালকুলেটর করে মেশিনটা কই, এখানে ক্যালকুলেটর হচ্ছে এটা। আমরা এই সংখ্যাটা হ্যাক্সে আছে, তাহলে মোট হ্যাক্সে নিয়ে যায়। দেখো হ্যাক্সে নিয়ে আসছি মোট 12a 12a 7c ইকুয়াল টু দিলাম 8 যেতে হবে, 8 মানে অক্টাল চাপ দিলাম 22 51 74, 22 51 74, এখানে তো নাই, দেখি 22 51 74, এটা অ্যান্সার। এটা ক্যালকুলেটর ডিরেক্ট করা যাবে, এটা সহজ। এবিসি এর পরের সংখ্যা যোগফল, এটাও ক্যালকুলেট করা যাবে, যেহেতু বৃত্তি নাই, আর সরি কি না, পয়েন্ট দেওয়া নাই, ক্যালকুলেট করা যাবে। আমি আবার একটু ক্যালকুলেটরে যাচ্ছি। এবিসি এর পূর্বের মান, এবিসি, তার মানে এবিসি সংখ্যাটা কিসে আছে? এবিসি সংখ্যাটা হ্যাক্সে থাকবে। হ্যাক্সে কেন হ্যাক্সে আছে? কারণ হচ্ছে তোমার এটা এবিসি দেওয়া আছে, এবিসি তো হেক্সাডেসিমেলে থাকে। হ্যাক্স এবিসি পূর্বের মানে 1 বিয়োগ -1, এবিবি লিখি, এবিবি যোগ পরের সংখ্যাটা বের করব। পরের সংখ্যাটা বের করার জন্যে এটা বাদ হয়ে যাবে, এবিসি প্লাস 1 এবিডি, তাহলে এবিডি প্লাস এবিবি 1578। দেখো 1578 তো দিয়ে দিয়েছি ক্যালকুলেটারে। এটা আসলে এবিডি, এই দুইটা যোগফল, পূর্বের মান পরের মান, এই দুইটাকে যোগফল বের করছি। এটা ক্যালকুলেটর করা যায়। ক্যালকুলেটর ব্যবহারটা বারবার নিজে নিজে প্র্যাকটিস করবে, নিজে নিজে প্র্যাকটিস করো। দেখো আমি যে করছি, যারা পারো না দেখো আবার করে দেবো, ক্যালকুলেটর দিয়ে আবার চেক করে দেখো তোমার 1578 আসে কিনা। ঠিক আছে, কোনটি শর্ত নির্দেশক চিহ্ন? শর্ত নির্দেশ করে, শর্ত, তার মানে এটা কোন চ্যাপ্টার থেকে আসছে? পঞ্চম অধ্যায় থেকে আসছে। ওই যে সামান্তরিক আয়তক্ষেত্র, এগুলো তো পঞ্চম অধ্যায় আছে। পঞ্চম অধ্যায় কোন টপিকে? পঞ্চম অধ্যায়ের ফ্লো চার্ট, ওই টপিকে আছে। তাহলে শর্ত হচ্ছে যে শর্তের জন্য আমরা ব্যবহার করি এটা, শর্ত চেক করার জন্য এটাকে আমরা বলছি ডায়মন্ড, এর নাম হচ্ছে ডায়মন্ড বা রম্বস। 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতির 2 ডিজিটের সর্বোচ্চ মানে সমতুল্য ডেসিমেল। এটা তো অনেকে আছে, প্রশ্ন 3বার পরও প্রশ্ন বুঝবে না, এই প্রশ্নের বোঝো নাই। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি, তুমি প্রশ্নের বোঝো নাই, তুমি প্রশ্ন আবার পড়ে দেখো। 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতির 2 ডিজিটের সর্বোচ্চ মানে সমতুল্য ডেসিমেল মান কত? প্রশ্নের বোঝো নাই। 5 ভিত্তিক সংখ্যা মানে হচ্ছে কত? 0 থেকে 4। দেখো আমি করি 0 থেকে 4, তাহলে বলছে 2 ডিজিট মানে 2 ঘর, এভাবে 2 ঘর।
দুই দুই ডিজিটের মধ্যে যদি 5 ভিত্তির সংখ্যা 2 ডিজিটের সর্বোচ্চ মান কত হবে? 44। এটা বুঝছো কিনা? 44 কেমন? 44 হবে এটা, কারণ হচ্ছে যে 5 ভিত্তি বলছে, 5 ভিত্তি সর্বোচ্চ ডিজিট 4, আর 2 ডিজিটের জন্য 4 4 44। যেমন আমাদের বাস্তব জীবনে আমরা যে সংখ্যা ব্যবহার করি, এটা কোন সংখ্যা? ডেসিমেল সংখ্যা। ডেসিমেল সংখ্যা 2 ডিজিটের সর্বোচ্চ মান কত? 99 না? 9 9 না, কারণ ডেসিমেল তো 9 পর্যন্ত, 9 9 99, আর এটা হচ্ছে 4 4 44 আর কি। এটা সর্বোচ্চ মানের সমতুল্য ডেসিমেল মান কত? তাহলে এখন 44 যে সংখ্যাটা আছে 5 ভিত্তিতে, এটার ডেসিমেল কত বের করতে বলছে। ডেসিমেল মানে 10 ভিত্তি। এটা তো ক্যালকুলেটর করা যাবে না। কেন করা যাবে না? কারণ 5 ভিত্তির সংখ্যার ক্যালকুলেটরের কাজ করা যায় না, এটাকে ম্যানুয়ালি করতে হবে। 5 ভিত্তির সংখ্যাকে ডেসিমেল নিতে হলে যে কোনো সংখ্যার ডেসিমেল নেওয়ার সিস্টেম হচ্ছে গুণ, এভাবে নাকি গুণ ডট বাগ। ওকে, তাহলে এখানে বসবে 0, এখানে বসবে 1, ঠিক আছে। 4 5 20 প্লাস এটা 4 1 4 24, বাকিটা ক্যালকুলেটর বের করতে পারবে 24। বুঝছো কিনা দেখো? তার মানে প্রথম আমার সমস্যা তোমরা অনেকেই প্রশ্নে বোঝো না যে 5 ভিত্তির সংখ্যা পদ্ধতি 2 ডিজিটের সর্বোচ্চ মান, এটা অনেকে বের করতে পারবে না। 44 কিভাবে আসছে এটা বুঝছো কিনা? এটা বুঝলে তো বাকিটা ক্যালকুলেটর না, ম্যানুয়ালি করছি, ম্যানুয়ালি করে এই ক্যালকুলেশনটা ক্যালকুলেটর করতে পারবা। লুকায়িত স্তরের সংখ্যা একটি ব্যবহার না করে অনেকগুলো স্তর ব্যবহার করাকে কি বলা হয়? এটা কনসেপ্টর আসছে মেশিন লার্নিং এক্সপার্ট সিস্টেম হবে, অটোনমাস সিস্টেম, ডিপ লার্নিং। এটা আসছে তোমার প্রথম অধ্যায় থেকে। মেশিন লার্নিং যেহেতু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং প্রথম অধ্যায় থেকে আসছে, যেহেতু অনেকগুলো স্তর বলছে, অনেকগুলো স্তরের জন্য ব্যবহার করতে হয় ডিপ লার্নিং অনেকগুলো স্তরের জন্য ডিপ লার্নিং ইউজ করতে হয়। উদ্দীপকটি পর 63 এবং 64 নং প্রশ্ন উত্তর দাও। মিস্টার নিজাম ফ্লাইট সিমুলেটরের সাহায্যে বিমান চালানোর প্রশিক্ষণ নেন। প্রশিক্ষণ শেষে যাত্রীবাহী বিমান চালানোর সময় যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি বিধ্বস্ত হয়, সকল যাত্রীর দেহ সম্পূর্ণরূপে আগুনে পুড়ে যায়, শনাক্তকরণে কষ্ট হয়ে যায়। ব্যাপারটা এই উদ্দীপকটা পড়ে একটা ঘটনা মনে পড়লো, গত সপ্তাহের ঘটনা। সেটা হচ্ছে যে একটা হজ ফ্লাইট এরকমভাবে বিধ্বস্ত হয়েছে, সবগুলো হজ যাত্রী মারা গেছেন। আমরা তাদের জন্য দোয়া করি। এটা শুনে আর কি ওটার কথাটা খুব মনে পড়লো আর কি। আচ্ছা, এখন আসি আমরা এরকম ঘটনা কি বলছে, তার দুর্ঘটনা নিয়ে যাতে শনাক্তকরণে কোন পদ্ধতি ব্যবহার করা হয়। আমরা জানি কোনো ব্যক্তি শনাক্তকরণের জন্য ব্যবহার করা হয় বায়োমেট্রিক্স। সবগুলোই বায়োমেট্রিক্স। আবার পরে দেখো বলছে যে প্রশিক্ষণ শেষে যাত্রীবাহী বিমান চালানোর সময় যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি বিধ্বস্ত, সকল যাত্রীর দেহ সম্পূর্ণরূপে আগুনে পড়ে যায়। এক্ষেত্রে তো ফিঙ্গারপ্রিন্ট, হ্যান্ড জিবি, রেটিনা স্ক্যান কিচ্ছু কাজ করবে না, কারণ তখন কাজ করতে হবে ডিএনএ টেস্ট করতে হবে। তাদের ব্লাড বা বিভিন্ন জায়গা থেকে ডিএনএ টেস্ট করে চেক করতে হবে যে ব্যক্তিটাকে। আচ্ছা, মিস্টার নিজামের প্রশিক্ষণে ব্যবহৃত প্রযুক্তি হতে পারে। মিস্টার নিজামের প্রশিক্ষণে ব্যবহৃত প্রযুক্তিটি কি হতে পারে? প্রশিক্ষণে ব্যবহৃত প্রযুক্তি হচ্ছে VR, ভার্চুয়াল রিয়েলিটি। বিমান চালানোর প্রশিক্ষণ নেন, ঠিক আছে। VR এটা হচ্ছে ভার্চুয়াল চিকিৎসাবিদ্যা শিক্ষার্থীদের হৃৎপিণ্ডের কার্যকারিতা বোঝানোর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে, কথা ঠিক আছে। ক্লাস নেওয়ার সময় প্রকৌশল বিদ্যার শিক্ষার্থীদের ঝুঁকিপূর্ণ কাজের প্রশিক্ষণ প্রদান করতে পারে। পুলিশ বাহিনীর ট্রাফিক ব্যবস্থা প্রশিক্ষণে শিখে, হ্যাঁ সবগুলো করতে পারে, সবগুলো হয় 1 2 3 সবগুলো হবে। ওটা বুঝছো কিনা? ভার্চুয়ালিটি তিনোটাতে। ভার্চুয়ালি চিকিৎসাবিদ্যায় তাদেরকে সে ট্রেনিং দেওয়ার ক্ষেত্রে হতে পারে, প্রকৌশল বিদ্যা ট্রেনিং দেওয়ার ক্ষেত্রে হতে পারে, পুলিশ বাহিনী ট্রেনিং, সকল ট্রেনিংয়ের ক্ষেত্রে আমরা ভার্চুয়ালিটি ব্যবহার করতে পারি আর কি। ওকে, আচ্ছা, এখানে বলছে যে সি প্রোগ্রামের মধ্যে এসকিউআরটি ব্যবহারের জন্য কোন সেকশনটি প্রয়োজন? এসকিউআরটি যে ফাংশনটা আছে স্কোয়ার রুট, এই যে এটা এরকম এই এসকিউআরটির জন্য রুটাবারের জন্য আমরা ব্যবহার করতে হবে math.h, ঠিক আছে। math.h এই ইয়াটি লাইব্রেরি ফাংশনটি ইউজ করতে হবে। একই প্রোটোকল বিশিষ্ট দুইটি নেটওয়ার্কের মধ্যে সংযোগ স্থাপনের জন্য কোন ডিভাইস ব্যবহার করা হয়? এটা দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন। এটা মডেম, গেটওয়ে, রিপিটার, রাউটার, এটা দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন। তোমাকে একটা প্রশ্ন বা অপশন প্রশ্ন পড়ে অথবা অপশন পড়ে তোমাকে বুঝতে হবে যে এটা কোন অধ্যায়ের প্রশ্ন। একই প্রোটোকল বিশিষ্ট বলছে, একই প্রোটোকল বিশিষ্ট মানে কি? একই নিয়ম কানুন বিশিষ্ট, সেটা হচ্ছে তোমার রাউটার। আর যদি ভিন্ন নিয়ম কানুন বিশিষ্ট হয় তখন সেটা হচ্ছে গেটওয়ে। সেটা যদি বলতো যে ভিন্ন, এই যে এখানে বলছে একই জায়গা ভিন্ন বললে উত্তর গেটওয়ে, আর একই বললে উত্তর হচ্ছে রাউটার।
উদ্দীপকটি লক্ষ্য করো এবং এই 67 এবং 68 নম্বর প্রশ্ন উত্তর দাও। চিত্র এস এর মান কত বের করি আমরা। এটা কি এ নট বি, এটা হচ্ছে এ বি নট, এটা যোগ করলে হবে এ নট বি প্লাস এ বি নট, আবার 100 দিয়ে দিছি। 100 দিয়ে দিলে তো জিনিসটা কঠিন হয়ে যায়, কারণ 100 এর সূত্রটা অনেকে অ্যাপ্লাই করতে পারে না। এইটা পুরাটা 100 হবে সি এর সাথে। ও আচ্ছা, তাহলে সহজ তো এটা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তো এটা তো 100 এর সূত্র, এ 100 বি 100 সি, এটা তো পুরোটা এটা 100 এর সূত্র। আবার এটা থাকলে এ 100 বি 100 সি, যেটা দেখলে মনে হচ্ছে কঠিন, কিন্তু আসলে ব্যাপারটা সিম্পল হয়ে গেছে। এটা কারণে এই অপশন দেখার কারণে, কারণ এখানে তোমার এটা তো হচ্ছে যে তোমার এ নট বি প্লাস এ বি নট, এটা তো একটা 100 এর সূত্র হয়। তো 100 এর সূত্র কি আবার সি এর সাথে কি 100 হয়েছে, তাহলে এ 100 বি 100 সি। ওকে আচ্ছা, এ 1 বি 0 সি 1 হলে এফ ও এস এর মান কত হবে? এফ এর মান এবং এস এর মান। এফ হচ্ছে এ 100 বি এ 100 বি এ 100 বি, আচ্ছা এ 100 বি 100 সি। আচ্ছা তাহলে এফ এফ অ্যাপ্লাই করো তো 1 0, তাহলে এখানে যদি আমরা অ্যাপ্লাই করি 1 100 0, দুইটা সেম না ভিন্ন? দুইটা ভিন্ন, ভিন্ন হলে সেম হলে 0, ভিন্ন হলে 1, তাহলে এফ এর মান 1 হবে। এটা এটা অথবা এটা হতে পারে এফ 1। এখন তাহলে তোমার এখানে কি হলো, এটা 1, তাহলে এটা পুরোটা হয়ে যাবে 1 100 1, দুইটা সেম, সেম হলে 0, তাহলে এটা ভালো করে দেখো, বুঝছো কিনা? অনেকের মাথার উপর দিয়ে যেতে পারে ব্যাপারটা। আবার একটু দেখো, প্রথমে হচ্ছে এ 1 বি 0 সি 1, তার মানে আমাদের এখানে পুরা ইকুয়েশনটাতে আগে এটাতে অ্যাপ্লাই করছি। এটাতে হচ্ছে তোমার এ 100 বি যেহেতু, তাহলে এ 1 বি 0 এ 1 বি 0 অ্যাপ্লাই করে দেখলাম। এটা তোমার অ্যাপ্লাই করে দেখলাম যে দুইটা ভিন্ন হয়। আমরা জানি 100 এর সূত্র লিখে রাখো, যদি না জানো লিখে রাখো। 100 এর সূত্র হচ্ছে দুইটা সেম থাকলে 0, ভিন্ন থাকলে 1। যেমন দুইটা ইনপুট এখানে ভিন্ন, তাই এটা 1 হবে। তাহলে এখানে এফ এর মানটা মানে এর মানটা 1 হয়ে যাবে। তো এটা যদি পুরোটা 1 হয়ে যায় আর সি বাকি আছে, সি এর মান তারা দিয়ে দিছে 1, তাহলে আবার এখানে দুইটা সেম হয়ে গেছে। দুইটা সেম হলে কি হয় 0। 100 এর সূত্র দুইটা ইনপুট সেম হলে 0, ভিন্ন হলে 1। ন্যান গেট দিয়ে অর গেট বাস্তবায়ন সর্বনিম্ন কতগুলো ন্যান গেট প্রয়োজন? ন্যান গেট দিয়ে অর গেট, আচ্ছা অর গেট বাস্তবায়ন করতে হবে ন্যান গেট দ্বারা। অর গেট হচ্ছে এটাকে যদি আমরা ন্যান গেট দ্বারা বাস্তবায়ন করি, এই যে ন্যান গেট দ্বারা বাস্তবায়ন করতে চাই, তাহলে এটাকে ডট করে ফেলতে হবে। ডট করলাম, এটা হচ্ছে এ নট, এটা হচ্ছে বি নট, এটার সাথে এটা ডট করে হোল নট, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে এ নট ডট বি নট হোল নট। কয়টা গেট? 3টা গেট। দেখো চিত্রটা দেখো, বুঝছো কিনা? অর গেট বাস্তবায়ন করতে বলছি, তো অর গেট বাস্তবায়ন করছি এ প্লাস বি কি দিয়ে? ন্যান গেট দিয়ে। তো ন্যান গেট দিয়ে বাস্তবায়ন করতে হলে ডটে আনতে হবে। তো ডটে নিয়ে আসছি, এনে চিত্রটাকে দেখলাম যে টোটাল 3টা চিত্র লাগে আর কি, 3টা গেট লাগবে। দশমিক পদ্ধতিতে বিক্রেতার মোট ক্রয় মূল্যর পরিমাণটা বের করবো এখন। 70 নম্বর এমসিকিউতে আসলাম, যেটা দশমিক পদ্ধতিতে বিক্রেতার মোট ক্রয় মূল্যর পরিমাণ কত, এটা তো ডিরেক্ট আমরা ক্যালকুলেটর দিয়ে বের করে ফেলতে পারবো। বিক্রেতার মোট ক্রয় মূল্য, আচ্ছা একজন ফল, উপরে উদ্দীপকটা পড়ো, একজন ফল বিক্রেতা এত টাকার আপেল এত টাকার কমলা বিক্রি করে সর্বমোট এত টাকা লাভ করলো। আচ্ছা তার মানে ও কিনছে কত দিয়ে তো বলে নাই, তাহলে কেন বের করবে? কিনছে কত টাকা দিয়ে তো বলে নাই। তার মানে একজন ফল বিক্রেতা এত টাকার আপেল এত টাকার কমলা বিক্রয় করে, ঠিক আছে, মোট এত টাকা উনি লাভ করলো। তার মানে উনি যত টাকা বিক্রি করছে, ক্রয় মূল্য বের করবে কিভাবে বলো তো? বিক্রয় মূল্য মাইনাস লাভ, কত টাকা লাভ করলো, বিক্রয় মূল্যটা কত আগে টোটাল বের করে ফেলি। তাহলে আমরা ক্যালকুলেটরটা নিই, পুরো একটা ম্যাথমেটিক্যাল একটা কাজ কারবার দিয়ে দিছি এখানে। এ 0 না, এ 0 হ্যাক্সে আছে, এটা তো হ্যাক্সে থাকুক, যেহেতু আমরা উত্তরটা হ্যাক্সে আছে। তাহলে আমরা মোট অক্টালে নিয়ে যাই, অক্টাল ও সিটি অক্টাল 50, এটার হ্যাক্স কত? 28 না, এটার হ্যাক্স বের করছে। আবার এটার লগে ওইটা যোগ করে দিব, এ 0 যোগ করে দিব, C8, উত্তর হচ্ছে C8। এখানে খ নাম্বারটা উত্তর, এটা পেয়ে গেছি। এখন বলছে যে এই মানটা হচ্ছে যে উনি টোটাল এত টাকা বিক্রি করছে, তার মধ্যে লাভ হয়েছে এত টাকা, C8 টাকা বিক্রি করছে, লাভ হয়েছে যে টাকাটা, এই টাকাটাকে আমরা হ্যাক্সে নিয়ে যাই। C8, ওটা মনে রাখতে হবে, এটা C8 1 3টা 0 3টা 1। এই মানটাকে যদি আমরা হ্যাক্সে নিই 47, এটার সাথে C8 যোগ করি একটু আগে, যে C8 47 হচ্ছে এটা,
তাহলে উনি সি এর টাকা বিক্রি করছে, এত টাকা লাভ করছে। তার মানে উনি সি এর থেকে 47 বিয়োগ করলে এত টাকা উনি লাভ করছে, কিনছেন এত টাকা দিয়ে। সি এর টাকা ভালো করে খেয়াল করো, সি এর টাকা টোটাল বিক্রি করছে, লাভ তার মধ্যে লাভ করছে এত টাকা, তাহলে বাকিটা হচ্ছে বিক্রয় মূল্য। এটা যদি আমরা হ্যাক্সে কনভার্ট করি, হ্যাক্সে আছে, ডেসিমেলে কনভার্ট করলে 129 টাকা। 129 টাকা হচ্ছে ওনার ক্রয় মূল্য, এই যে 129 টাকা। ওরে বাবা, প্রশ্নটা বুঝতে টাইট হয়েছে নাকি? দেখো ভালো করে দেখো, বুঝছো কিনা। একজন ফল বিক্রেতা এত টাকার আপেল, এত টাকার কমলা বিক্রি করছে, উনি এত টোটাল এই টাকাটা উনি টোটাল সি এর টাকা বিক্রি করছেন, তার মধ্যে এত টাকা লাভ করছেন। তো এত টাকা লাভ করছেন, এটা আমরা গিয়ে দেখি এটা হেক্সাডেসিমেলে 47 হয়, এত টাকা লাভ করছেন। তারপর সি এর থেকে 47 বিয়োগ করছি, বিয়োগ ফলটাকে ডেসিমেলে কনভার্ট করছি, সবটা ক্যালকুলেটারে করছি, শুধুমাত্র তোমার মাথা খাটাইছি এখানে প্রশ্নটার ক্ষেত্রে। এখানে আমরা কোনো অঙ্ক করা লাগে নাই, ঠিক আছে? ওকে। কোন টপোলজিতে সম্প্রসারিত রূপকে ট্রি টপোলজি বলা হয়? কোন টপোলজির সম্প্রসারিত রূপকে ট্রি টপোলজি? ট্রি টপোলজি শাখা প্রশাখা থাকবে, শাখা প্রশাখা হিসাবে ছড়ায়, তাহলে স্টার টপোলজি হবে। স্টার টপোলজি যেরকম শাখা থাকে, স্টার টপোলজি এরকমভাবে থাকে, ওইখান থেকে আবার এটাকে আরো বড় করলে আরো বড় করলে আরো বড় করে এটা শেষ পর্যন্ত কি ট্রি এর মতো গিয়ে দাঁড়াবে আর কি। আচ্ছা, 4 ইনপুট বিশিষ্ট এ বি সি ডি এক্স নর গেটের আউটপুট কত? এক্স নর 4 ইনপুট বিশিষ্ট এ এক্সর, বি এক্সর, সি এক্সর, ডি হোল নট। আচ্ছা, উত্তর আসতে হবে 1 না? উত্তর আসবে 1, উত্তর আসতে হবে 1। এখানে কোনটা অ্যাপ্লাই করলে? আগে প্রথমটা অ্যাপ্লাই করি, 0 এক্সর 0 এক্সর 0 এক্সর 0 হোল নট। সেম সেম হলে 0, আবার সেম সেম হলে 0 হয়। 1 নাম্বারটা হয়েছে। 2 নাম্বারটা অ্যাপ্লাই করি, 0 0 এক্সর 1 এক্সর 1 এক্সর 0 হোল নট। সেম হলে 0, ভিন্ন হলে 1, এখানে আবার ভিন্ন 1, এখানে আবার সেম 0, নট করলে 1, মিলছে তো? 0 1 1 তিনটা 1, 0 তিনটা 1, 0 এক্সর 1 এক্সর 1 এক্সর 1, 0 তিনটা 1। আচ্ছা, এখানে সেম সেম ভিন্ন 1, সেম 0, এখানে ভিন্ন 1, নট 0, তাহলে উত্তর 1 2। 3 নাম্বার হয় না, উত্তর 1 আর 2। দেখছো, বুঝছো কি না? ওটা যে এক্সরের সূত্র তোমাদেরকে একটু আগে বলছিল, এক্সরের সূত্র দুইটা সেম থাকলে 0, ভিন্ন থাকলে 1। তো আগে ভিতরে এক্সরটা বের করছি, পরে এটাকে নট করছে, নট করে বের করছে। আচ্ছা বাবা, কঠিন ইকুয়েশন দিয়েছে। বলছে যে তাহলে এটা বের করো, √9 মানে 3, তার মানে এটার মান হচ্ছে 3, এটার মান হচ্ছে 3, এটার মান হচ্ছে 7কে 2 দিয়ে ভাগ করলে তো 3.5 হয়, কিন্তু এখানে আমরা আইনটে দিচ্ছি ইন্টিজার, তাহলে শুধু 3 হবে। 13কে 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত? 13কে 3 দিয়ে ভাগশেষ 13কে 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে 1, 3 4 12, ভাগশেষ 1। আবার স্কোয়ারটি মানে রুট আবার দিচ্ছে পাও, তাহলে এখানে রুট আবার ভিতরে থাকতে আছে পাও মানে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, 9 যোগ 16 25, রুট আবার 25 মানে 5, এটা পুরোটা মান হচ্ছে 5, তাহলে 5, তাহলে কি দাঁড়াচ্ছে? 3 যোগ 3 6, 6 রেখে 7, 7 5 12, 12 উত্তর। বুঝছো? আবার ভালো করে দেখো, ভালো করে দেখো, এখানে কয়েকটা জিনিস, এটা হচ্ছে রুট আবার কেমনে বের করতে হয় জিনিসটা বুঝতে হবে। পাও কেমনে বের করতে? পাও হচ্ছে যে এটা 3,2 মানে কি 3,2 মানে কি 3 স্কোয়ার, 4,2 মানে কি 4 স্কোয়ার, তার মানে হচ্ছে তার ব্যাপারটা খেয়াল করবো। ব্যাপারটা হচ্ছে যে পাওয়ার এখানে এটা হচ্ছে নিচে বসে, এর উপরে বসে, নিচে বসবে উপরে বসবে, আর হচ্ছে বাক্সেস বের করে, আর হচ্ছে রুট আবার বের করে। আর এটা যেহেতু 3.5 আসে, কিন্তু যেহেতু এখানে শুরুতে আইএনটি লিখে দিয়েছে, তার মানে এটা শুধু পূর্ণ সংখ্যা হবে, শুধু 3। আইএনটি যেহেতু বলছে, যদি ফ্লোট বলতো তাহলে 3.5, উত্তর আসতো 12.5। তাহলে অনেকগুলো ব্যাপার স্যাপার আছে এখানে। অ্যাঙ্কর ট্যাগের ডিফল্ট কোন কালারে প্রদর্শিত হয়? অ্যাঙ্কর ট্যাগ হচ্ছে হাইপার লিঙ্ক করার জন্য ব্যবহার করা হয় ব্লু ট্যাগ, ব্লু কালার ইউজ করা হয়, ব্লু কালার অটোমেটিক ব্লু কালার হয়ে যায়। এটা 74 HTML এর হাইপার লিঙ্ক অ্যাঙ্কর ট্যাগ থেকে আসছে। খাদ্যপণ্য প্যাকেটজাত করতে ব্যবহৃত প্রযুক্তি কোনটি? প্যাকেটিং করার জন্য ব্যবহার করা ন্যানো টেকনোলজি। মুখস্থ রাখতে হবে এগুলো। ন্যানো টেকনোলজি অনেকগুলো ব্যবহার আছে, এই ব্যবহারগুলো থেকে প্রত্যেকবার এমসিকিউ আছে। ন্যানো টেকনোলজির 10টা নাকি 12টা ব্যবহার আছে, প্রত্যেকবার এমসিকিউ আছে এখান থেকে। ন্যানো টেকনোলজি হচ্ছে যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র আইটেম নিয়ে কাজ করে, যেহেতু খাদ্যপণ্য প্যাকেটজাত করাটা, প্যাকেটের ভিতরে যাতে বাতাস না ঢুকতে পারে, ব্যাকটেরিয়া যাতে জীবাণু না ঢুকতে পারে, সেটা ন্যানো টেকনোলজির মাধ্যমে কনফার্ম করে আর কি।
চৌধুরী সাহেব একজন ব্যবসায়ী, তার অফিসে 8টি কম্পিউটার আছে, তিনি কম্পিউটারগুলোকে নেটওয়ার্কের সাথে যুক্ত করতে চান। তাহলে একটা অফিস, শুধু একটা অফিসের ভিতরে একটা অফিসে 8টা কম্পিউটার, ল্যান লোকালিটি নেটওয়ার্ক, একটা অফিস বলছে, একটা অফিস বললে ল্যান, ঠিক আছে। যদি এই অফিসটা অন্য একটা শাখার সাথে যুক্ত হতো তখন আমরা ম্যান দিতাম, বা এই অফিসটা যদি অন্য বিদেশে যোগাযোগ করতো তখন তো আমরা এখানে ওয়ান ব্যবহার করতাম। ওকে, উদ্দীপকে উল্লিখিত অফিসের নেটওয়ার্কের মাধ্যম কি হতে পারে? উদ্দীপকে অফিসের নেটওয়ার্কের মাধ্যম হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল। টুইস্টেড পেয়ার কেবল, কারণ আমরা নেটওয়ার্কিং করার জন্য যে কেবলটা ব্যবহার করা হয়, তোমার হচ্ছে নেটওয়ার্কিং করার জন্য কম্পিউটারের সাথে কম্পিউটারকে যুক্ত করার জন্য, নেটওয়ার্কিং করার জন্য টুইস্টেড পেয়ার কেবল ব্যবহার করা হয়ে থাকে। ডিএনএ নিয়ে কাজ হতে পারে কোথায়? ডিএনএ নিয়ে কাজ হতে পারে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে। ডিএনএ নিয়ে কাজ হতে পারে বায়োমেট্রিক্সে, বায়োমেট্রিক্সের ডিএনএ টেস্ট আছে, ডিএনএ টেস্ট দিয়ে মানুষ শনাক্তকরণ করে। ক্রায়ো সার্জারিতে না, ক্রায়ো সার্জারির সাথে ডিএনএ কোনো সম্পর্ক নেই। উত্তর হবে 1 আর 2। শুধুমাত্র জিপিএফআই প্রাপ্তদের সংবর্ধনা এই কথাটির সাথে কোনটি সম্পর্কযুক্ত? সিমপ্লেক্স, ইউনিকাস্ট, ফুল ডুপ্লেক্স, মাল্টিকাস্ট। আচ্ছা, অপশন থেকে বুঝলাম যে এটা দ্বিতীয় অধ্যায় থেকে আসছে, এই প্রশ্নটা দ্বিতীয় অধ্যায় থেকে আসছে। তাহলে তোমরা একটু চিন্তা করে ফেলো, শুধুমাত্র জিপিএফআই প্রাপ্তদের, সবাইকে না, যারা যারা জিপিএফআই পেয়েছে শুধুমাত্র তাদেরকে সংবর্ধনা দিব। তার মানে সিমপ্লেক্স না, সিমপ্লেক্স তো শুধু একজন, সিমপ্লেক্স হচ্ছে তোমার না একজন, একদিকে সিমপ্লেক্স শুধু একদিকে। এখানে ইউনিকাস্ট তো একজন, ফুল ডুপ্লেক্স তো এটা মাল্টিকাস্ট বহুজন, মাল্টিকাস্ট বহুজন, এটা মাল্টিকাস্ট বহুজন। ব্রডকাস্ট আর মাল্টিকাস্টের পার্থক্য কি? ইউনিকাস্ট হচ্ছে যখন একজন পাবে, যেহেতু এখানে বলছে জিপিএফআই প্রাপ্তদের, তার অনেকে আছে এখানে, তার মানে এখানে ইউনিকাস্ট না, এটা ইউনিকাস্ট হচ্ছে শুধু একজন হলে একজন, আর মাল্টিকাস্ট হচ্ছে বহুজন হলে, অনেকজন হলে তখন সেটা মাল্টিকাস্ট। যেহেতু জিপিএফআই পেয়েছে অনেকজন, তাদেরকে সংবর্ধনা দেওয়ার ব্যাপারে যদি চিন্তা ভাবনা করি তখন সেটা মাল্টিকাস্ট। আচ্ছা, সত্যক সারণীর আউটপুট ওয়াই এর দ্বারা কোন গেট নির্দেশিত হয়? সত্যক সারণীর আউটপুট ওয়াই এর দ্বারা, আচ্ছা প্রথমটা চেক করি, নট গেট। নট গেট তো শুরুতে বাদ, কারণ নট গেট এখানে ইনপুট আছে দুইটা, ইনপুট হচ্ছে এ বি, তো নট গেট তো ইনপুট নিতে পারে একটা। এক্সর হয় কিনা চেক করি। এক্সরের সূত্র কি? একটু আগে বলছি, দুইটা সেম থাকলে জিরো হয়, এখানে দুইটা সেম আছে কিন্তু আছে জিরো, তাহলে এক্স অর না, চেক প্রথম চেকে বাদ। এভাবে চেক করে করে দেখতে হবে। নর গেট হয় কিনা চেক করি। নর গেট হচ্ছে মানে কি? নর গেট হচ্ছে এ প্লাস বি হোল নট, নর গেট এটা সূত্র, নরগেটের সূত্র। তো জিরো জিরোকে প্লাস করো, জিরো নট করলে ওয়ান মিলছে। জিরো ওয়ানকে প্লাস করো, ওয়ান নট করলে জিরো মিলছে। ওয়ান জিরোকে প্লাস করো, ওয়ান নট করলে জিরো মিলছে। ওয়ান ওয়ানকে প্লাস করো, ওয়ান নট করলে জিরো মিলছে। সবগুলো যদি মিলছে তার মানে নরগেট। এইভাবে সত্যক সারণী থেকে যখন গেট বের করতে পারবে তখন তোমরা এইভাবে প্রত্যেকটা মান চেক করে করে কনফার্ম করতে হবে। প্রোগ্রামটির আউটপুট কত? প্রোগ্রামটির আউটপুট কত? প্রোগ্রামটির আউটপুট হচ্ছে, এটা হচ্ছে 3, এর মান হচ্ছে কত? 3। এটা হচ্ছে 3 দুগুণে 6, 6কে 2 দিয়ে ভাগ করলে বাক্সেস কত? 6কে 2 দিয়ে ভাগ করলে বাক্সেস 0, বাক্সেস 0, ভাগ করে দেখো। ওয়াইফাই কোন ধরনের নেটওয়ার্ক? ওয়াইফাই হচ্ছে যে একটা বাসা, পুরো একটা বাসা, পুরো একটা বাসা হলে ল্যান, ওয়্যারলেস ল্যান, ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক। ওয়াইফাই হচ্ছে বাসা, ব্লুটুথ হচ্ছে প্যান, ওয়াইফাই হচ্ছে ল্যান। উদ্দীপক, ওখানে উদ্দীপক নাই, এটা বলছে যে উদ্দীপকটা এটা। আচ্ছা, লিঙ্কের টপ লেভেল ডোমেন কোনটা? এটা হচ্ছে পুরোটা ডোমেন www.google.com, এটা হচ্ছে আমাদের ডোমেন। এখানে সবচেয়ে টপ হচ্ছে .com, .com হচ্ছে টপ লেভেল ডোমেন, ঠিক আছে। এটা হচ্ছে প্রোটোকল, এটা হচ্ছে প্রোটোকল, এটা হচ্ছে প্রোটোকল, এটা হচ্ছে ডোমেন নেম, এটা হচ্ছে ফাইল নেম। একটা ইউআরএল এর 3টা অংশ, একটা ওয়েব অ্যাড্রেসে 3টি অংশ থাকে, তার মানে এটা হচ্ছে ডোমেন নেম। ডোমেন নেম মানে সবচেয়ে উপরে থাকে .com, তাই এটা হচ্ছে টপ লেভেল ডোমেন। আচ্ছা, এই এমসিগুলো একটু ঝামেলা আছে, এই এমসিগুলো একটু ঝামেলা আছে। 85, তাহলে এটা হচ্ছে 86 হবে না? 86। আচ্ছা, তো এখানে বলছে উদ্দীপকে বর্ণিত প্রোগ্রামে এ ও বি এর মানের সেট কোনটি? এখানে আই এর মান কত? 1, এর মান কত? প্লাস প্লাস আই না, এটার সাথে 1 যোগ করলে এ হবে 2, আই এর মানও 2, এখানে এ ও 2, আই ও 2, এই লাইনে। এখানে এসে 2 যখন এখানে 1 যোগ করবে 3 হবে, যেহেতু প্লাস প্লাস পরে আছে তাহলে এখানে বি এ 3 বসবে না, বি এ 2 বসবে। প্লাস প্লাস পরে থাকলে যোগফলটা পরে কাজ করবে, তার মানে এখানে আই এর মান যখন 2 নিয়ে এখানে আসবে, এখানে এসে 1 যোগ করলে 3 হবে, কিন্তু যেহেতু প্লাস প্লাস পরে আছে তাহলে এখানে 3 কাজ করবে না, এখানে কাজ করবে পুরাতন মান। পুরাতন মান হচ্ছে আই এর 2, লাস্ট মানটা হচ্ছে 2, তাহলে এখানে বি এর হবে 2, তাহলে এ সমান 2, বি সমান 2, 2 2 কই 2 2 ক। আচ্ছা,
এরপরে প্রশ্ন তাহলে কাছে উদ্দীপকের স্টেটমেন্ট কোনটি? স্টেটমেন্ট মানে স্টেটমেন্ট হচ্ছে যে আমাদের মেইন ফাংশনের ভিতরে যে লাইনগুলো বসে, যে সেন্টেন্সগুলো বসে, সেন্টেন্সগুলোকে স্টেটমেন্ট বলে। এই প্রত্যেকটা লাইন, একটা দুইটা তিনটা, এটা 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 প্রত্যেকটা একটা স্টেটমেন্ট। তাহলে এখানে এক নাম্বারটা হয়, এক নাম্বারটা হবে, 2 নাম্বারটাও হয়, 3 নাম্বারটাও হয়। তাহলে 1 2 3 তিনোটাই স্টেটমেন্ট, তিনোটাকে স্টেটমেন্ট বলে। ব্রাউজারে 87 কি মিস হয়ে গেল নাকি? আচ্ছা, ব্রাউজারে যদি কোনো কারণে ইমেজ লোড করতে ব্যর্থ হয়, তখন ইমেজের পরিবর্তে কোনো টেক্সট প্রদর্শনের জন্য কোন অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়? ইমেজের পরিবর্তে টেক্সট। দেখো, ইমেজের পরিবর্তে টেক্সট, নাম শুনে বুঝছে, পরিবর্তে মানে অল্টারনেটিভ, বিকল্প, বিকল্প হিসাবে এএলটি ইউজ করতে হবে। এটা কোন রং নির্দেশ করে? হেক্সাডেসিমাল ক্ষেত্রে, রঙের ক্ষেত্রে দেখো টোটাল 6টা ডিজিট আছে, 6টা ডিজিট আছে। প্রথম যে 2টা ডিজিট এটা হচ্ছে তোমার রেড, পরের যে 2টা ডিজিট এটা হচ্ছে তোমার গ্রিন, পরের 2টা ডিজিট সেটা হচ্ছে ব্লু। রেড গ্রিন ব্লু, RGB বলা হয়, RGB রেড গ্রিন ব্লু 3টা কালার। তাহলে এখানে কোন রং নির্দেশ করে? তাহলে এখানে যেহেতু রেড 0 গ্রিন 0, তার মানে ব্লু, ব্লু মানে কি নীল, বুঝছি? এভাবে বের করবা। যদি গ্রিন মাঝখানে 2টা F থাকতো তাহলে গ্রিন দিতাম, প্রথম 2টা থাকলে রেড দিতাম, লাস্টে 2টা থাকলে ব্লু হবে। সিনক্রোনাস পদ্ধতিতে 10 কিলোবাইট ডেটা আদান প্রদানের দক্ষতা কত? এই অঙ্কটা কিন্তু অনেক বড় একটা অঙ্ক, কিন্তু এটা আমরা সিস্টেমে বের করা যায়। মনে রাখবা, সিনক্রোনাস এবং এসিনক্রোনাস দুইটার যে দক্ষতার যে অঙ্কগুলো আছে, দুইটা অঙ্ক আছে, যে সিনক্রোনাসের অঙ্ক সবসময় 95 থেকে 96% ভিতরে হয় উত্তরটা, আর এসিনক্রোনাসের ক্ষেত্রে এসিনক্রোনাসের উত্তরটা তোমার 72 থেকে 73% ভিতরে হয়। ঠিক আছে, তাহলে এখানে যেহেতু এসিনক্রোনাস বলছে 72 73 কাছাকাছি এটাই আছে, এইভাবে বের করে ফেলতে পারো, লিখে রাখো। সিনক্রোনাসের উত্তর সবসময় 95 96 ভিতরে থাকে, আর এই সিনক্রোনাসের উত্তর 72 73 ভিতরে থাকে। তার মানে যেহেতু আমাদের এখানে উত্তরটা 73% একটাই আছে, তাই আমরা এটাকে 73% করে ফেলছি। যদি এখানে 73% অনেকগুলো থাকতো, 72 73 কাছাকাছি থাকতো, তাহলে আমরা কিন্তু অঙ্কটা করা লাগতো আর কি। ওয়েব পেজের অ্যাড্রেসকে কি বলা হয়? ওয়েব পেজের অ্যাড্রেসকে ইউআরএল বলা হয়। ইউআরএল, ইউনিফর্ম রিসোর্স লোকেটর, এটাই মানে অ্যাড্রেস, এটাকে অ্যাড্রেস বলে। এইচটিটিপি হচ্ছে প্রোটোকল, ডব্লিউডব্লিউ হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। আচরণগত বায়োমেট্রিক্স পদ্ধতি 9 কোনটি? এইখানে গিয়ে অনেকে ভুল করে ফেলে, 9 বলছে। এটা আচরণগত বায়োমেট্রিক্স দেখে কিন্তু আমাদের মাথায় চলে আসে সিগনেচার ভেরিফিকেশন, তো সবাই উত্তর দিয়ে আসবে সিগনেচার ভেরিফিকেশন, ঠিক না? ওই যে বায়োমেট্রিক্স 2 প্রকার না, একটা হচ্ছে তোমার কি, একটা হচ্ছে তোমার দেহে থাকে দেহে, আর একটা হচ্ছে আচরণগত, 2 প্রকার বায়োমেট্রিক্স আছে। তো এখানে বলছে আচরণগত বায়োমেট্রিক্স, আচরণগত বায়োমেট্রিক্স আবার 9 কোনটি? তার মানে ভয়েস রেকগনিশন আচরণগত, সিগনেচার ভেরিফিকেশন আচরণগত, কিবোর্ড, এবং এই 3টে হচ্ছে তোমার আচরণগত বায়োমেট্রিক্স। তাহলে উত্তর হবে এটা। ডিএনএ পর্যবেক্ষণ 9 বলছে, আচরণগত বায়োমেট্রিক্স না। ডিএনএ হচ্ছে দেহেরগত বায়োমেট্রিক্স, কারণ ডিএনএ আমাদের শরীরের ভিতরে থাকে। ট্যানারি শিল্পের বর্জ্যকে দূষণমুক্ত করতে, যে কোনো বর্জ্যকে দূষণমুক্ত করতে, এরকম একটা এমসিকিউ মনে ছিল এর আগে। এটা হচ্ছে তোমার ন্যানো টেকনোলজি, কারণ ক্ষুদ্রাতি ক্ষুদ্র আইটেমকে, ওই যে ইয়ারটা ছিল আর কি তোমার কালো ধোঁয়ার, বিষাক্ত ধোঁয়ার ক্ষেত্রে ছিল এটা। এটা একই কনসেপ্টে, ট্যানারি শিল্পের বর্জ্যকে দূষণমুক্ত করতে ন্যানো টেকনোলজি। যান্ত্রিক নিয়ন্ত্রণে আস্কি কোড কয়টি? আস্কি কোড টোটাল, আস্কি কোড, ঠিক আছে, আস্কি কোড টোটাল হচ্ছে 128টি। মনে রাখতে হবে আস্কি কোড টোটাল কত? 128টি। তার মধ্যে 32টি আর 96টি 2 ভাগে বিভক্ত। 32 এবং 96 2 ভাগে বিভক্ত, ঠিক আছে। 32টা ব্যবহার করে মেশিন, 96টা ব্যবহার করে মানুষ। আমরা কিবোর্ডে, আমরা যে কিবোর্ডের কিগুলোর জন্য 96টা কোড লাগে, আর মেশিন ব্যবহার করে, যান্ত্রিক ব্যবহার করে 32টা। তাহলে পরীক্ষা যদি আসে যান্ত্রিক নিয়ন্ত্রণে যে আজকে কোড 32টি, তারপর হচ্ছে যে মানুষের যে বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর, ডিজিট, এগুলোর জন্য 96টি কোড থাকে আর কি। ওকে, 95 নাম্বারে চলে আসছি, আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। তো তোমরা একটু ভিডিওটা দেখতে, অনেক বড় একটা ভিডিও হয়েছে, কিন্তু আমরা আশা করি তুমি মনোযোগ দিয়ে যদি এই 100টা এমসিকিউ করতে পারো, তোমার কি মনে হয় না যে 25টা এমসিকিউ, 20+ এমসিকিউ তুমি কনফার্ম করতে পারবা? কারণ আমি তো বলছি না যে ঠিক এই 100টা আসবে, কিন্তু বলছি এরকম আসবে। আমি যে 100 রকম এমসিকিউ করাইছি, এগুলো এরকমই আসবে তোমার। যেমন যে এমসিকিউগুলো সলভ করেছে, ক্রিটিক্যাল এমসিকিউ সলভ করাইছি। তো এখন আসো, দীর্ঘ পথ দ্রুত সিগন্যাল পরিবহনের জন্য ফাইবার অপটিক কেবল ব্যবহৃত পদ্ধতি কোনটি? ফাইবার অপটিক কেবল ব্যবহার করে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, এটা 2য় অধ্যায়ের ফাইবার অপটিক কেবল থেকে আসছে। ফাইবার অপটিক কেবল প্রশ্ন পড়লে দেখবে যে একদম প্রথম লাইনে, টপিকটার প্রথম লাইনেই লিখে আছে যে ফাইবার অপটিক কেবল পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন পদ্ধতির মাধ্যমে তথ্য আদান প্রদান করে থাকে।
সি প্রোগ্রামে চলকের নাম হিসেবে গ্রহণযোগ্য নয় কোনটি? চলকের নামে 6টা নিয়ম আছে। এরকম আরেকটা এমসিকিউ ছিল, চলকের নামে 6টা নিয়ম আছে। 6টা নিয়মের মধ্যে 1 নম্বর এর নিয়ম হচ্ছে কনস্ট, এটা কিওয়ার্ড। এই কিওয়ার্ডটাকে চলক হিসাবে ইউজ করা যাবে না, তারা বলছে গ্রহণযোগ্য নয় বলছে, তার মানে এইটা গ্রহণযোগ্য নয়। এটা গ্রহণযোগ্য, এটা গ্রহণযোগ্য নয় কেন? কারণ সামনে দিয়ে ডিজিট দিয়ে শুরু করা যাবে না। এটা হচ্ছে কিওয়ার্ড, কিওয়ার্ডকে চলক হিসাবে ইউজ করা যাবে না। এখানে চলককে কিওয়ার্ডকে চলক হিসাবে ইউজ করতে পারবা না, তার মানে এটা গ্রহণযোগ্য না, এটা গ্রহণযোগ্য না। তাহলে এটা আর এটা গ্রহণযোগ্য। তাহলে উত্তর হবে 1 আর 3। এই দুইটা ভুল আর কি, চলকের নামের নিয়মের বাহিরে এই দুইটা নিয়ম। তোমার হচ্ছে যে 6টা নিয়ম আছে, 6টা নিয়ম মুখস্থ রাখবা। অ্যাকচুয়েটর, এই শব্দটা শোনার সাথে সাথে মাথায় চলে আসছে আমাদের অ্যাকচুয়েটর কোথায়? রোবোটিক্স। অ্যাকচুয়েটর শব্দটা শোনার সাথে সাথে চলে আসবে রোবোটিক্স। সিমুলেশন শোনার সাথে সাথে চলে আসবে তোমার হচ্ছে যে ভার্চুয়াল রিয়েলিটি, ঠিক আছে। তারপর হচ্ছে যে মেশিন লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডিপ লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই শব্দগুলো শোনার সাথে সাথে তোমার টপিকটা মাথায় চলে আসতে হবে। 99 নাম্বার প্রশ্নে চলে আসলাম। একটি লুপের ভিতরে আরও একটা লুপ যদি ব্যবহার করা হয় তাকে কি বলে? লুপের ভিতরে লুপ ইউজ করলে তার নাম হচ্ছে নেস্টেড লুপ। মুখস্থ করে ফেলতে পারো, এটা পরীক্ষাও আসে, 1 নম্বরের জন্য আসে। নেস্টেড লুপ কাকে বলে? একটা লুপের ভিতরে আরেকটা লুপ যখন ব্যবহার করা হয় তখন নেস্টেড লুপ বলা হয়, মানে কারো আন্ডারে যদি কেউ থাকে তাকে নেস্টেড বলে আর কি। 100, ফাইনালি আমরা চলে আসলাম 100 নাম্বার এমসিকিউতে। আমাদের কথা ছিল 100টা এমসিকিউ, 100 নাম্বার এমসিকিউতে চলে আসলাম। অপটিক্যাল ফাইবারের সবচেয়ে ভিতরের অংশ কোনটি? অপটিক্যাল ফাইবারের 3টি স্তর থাকে। 1 নম্বরে কোর, কোরের চারপাশে থাকে তোমার কি থাকে? ক্ল্যাডিং থাকে, ক্ল্যাডিংয়ের চারপাশে থাকে তোমার জ্যাকেট, ঠিক আছে। কোর, ক্ল্যাডিং, জ্যাকেট। তাহলে সবচেয়ে ভিতরে কে থাকে? সবচেয়ে ভিতরে হচ্ছে তোমার কোর। ওকে, তো আমাদের ওয়াও, ধন্যবাদ কি তোমাদেরকে দিব না, নাকি আমাকে দিবা? তোমাদেরকে ধন্যবাদ দিতে হয়, কারণ তোমরা অনেক লং একটা ভিডিও, প্রায় 2 ঘন্টার কাছাকাছি একটা ভিডিও তোমরা মনোযোগ সহকারে যে দেখছো, সেই জন্য অবশ্যই তোমরা ধন্যবাদ পাওয়ার যোগ্য। আমিও ধন্যবাদ পাওয়ার যোগ্য, কারণ আমার 100টা এমসিকিউ রেডি করতে অনেক চিন্তা ভাবনা করে রেডি করা লাগছে, ফাইল রেডি করা লাগছে, প্রেজেন্টেশন রেডি করা লাগছে, তারপরে সেটাকে আবার 2 ঘন্টা ক্লাস নেওয়া লাগছে। তো আজকে ক্লাসটা মূলত হচ্ছে যে আমি তৈরি করছি, এটার জন্য কোনো পেমেন্ট বা ফি কিছু নিচ্ছি না, জাস্ট এটা এমনি। যেহেতু আমাদের প্রতি বছর আমাদের আইসিটি এক্সপার্ট থেকে হাজার হাজার স্টুডেন্ট আমাদের থেকে অনলাইন অফলাইনে ক্লাস শেষ করে, তো সবার সুবিধার্থে, তোমাদের সুবিধার্থে, সবার জন্য আমরা ক্লাসটা উন্মুক্ত রাখলাম। এবং আশা করি এই 100টা এমসিকিউ করে তুমি ইনশাল্লাহ বেনিফিটেড, মানে তুমি উপকারী হবা, উপকার পাবা। 100টা এমসিকিউ যদি মনোযোগ সহকারে করো, আমি আশা করব এই 100টা এমসিকিউ তোমরা খাতায় নোট করে ফেলবা। সুন্দর করে খাতায় নোট করে ব্যাখ্যা সহ আমি যেভাবে বুঝাইছি সাইড নোট করে করে 100টা এমসিকিউ তোমার হয়তো 7-8 পেজ লাগবে, সুন্দর করে নোট করে ফেলো। যত পেজ হোক নোট করো, সুন্দর মতন পরীক্ষার আগের দিন, যেদিন আইসিটি পরীক্ষা হবে পরীক্ষার আগে গিয়ে সুন্দর মতন এই 100টা এমসিকিউ একটু লাস্ট ফাইনালে রিভিশন দিয়ে, একদম শেষ মুহূর্তে সকালবেলা রিভিশন দিয়ে যাবা লাস্ট মুহূর্তে, ঠিক আছে। তো আমার জন্য সবাই দোয়া করবা, তোমাদের জন্য আমার দোয়া রইল। তো আল্লাহ হাফেজ। এরপর যদি কারো কোনো সমস্যা হয় সেটা আমাদের পেজে মেসেজ দিবা, আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারও মেসেজ দিতে পারো। আমাদের ইউটিউবের যে কমেন্ট আছে, কমেন্টও তোমরা হচ্ছে যে কমেন্টে কোনো প্রবলেম থাকলে সেটা বলতে পারো, সেটা আমি ইনশাল্লাহ সলভ করে দিব। তো আজকের জন্য আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।